আচ্ছা, যে জিনিসটা হচ্ছে বেসিক কথাবার্তা, গতদিন আমি ওভারঅল কিছু ধারণা দিয়েছিলাম, আজকে আমরা বেসিক কিছু বলি। আসলে আমাদের কোর্সটা কাদের জন্য? যারা অ্যাকচুয়ালি বিগিনার্স, হ্যাঁ, যারা অ্যাকচুয়ালি টেস্টার হিসেবে কোর্স মানে ক্যারিয়ার হিসেবে নিতে চায়, ঠিক আছে, তাদের জন্য। যারা ডেভেলপার্স, যারা অ্যাকচুয়ালি চায় যে তারা তাদের যে ডেভেলপমেন্টগুলো করবে সেই কাজগুলো যেন প্রপারলি করতে পারে, তাই না? একটা ডেভেলপার তখনই প্রপারলি ডেভেলপ করতে পারবে যখন সে ফল্টগুলো, তার কাজের ফলগুলো প্রপার ওয়েতে ফাইন্ড আউট করতে পারবে এবং সেগুলো সলভ করতে পারবে। এবং টেস্টার্স, যারা অলরেডি টেস্টার্স আছে আমাদের এখানে যেরকম, তারা যেন তাদের বেসিক স্কিলগুলো কিভাবে ব্রিজ করে, কথাটা আমি আগে বলেছিলাম লাস্ট ক্লাসে, যে আমাদের কাজ হচ্ছে আমাদের যে থিওরিটিক্যাল নলেজ, তাই না, আমাদের সবার যে থিওরিটিক্যাল নলেজ আছে না আমরা পড়াশোনা করার পর, সেই থিওরিটিক্যাল নলেজের সঙ্গে আমাদের যে প্র্যাকটিক্যালি যে কাজগুলো, এটার মধ্যে ব্রিজ তৈরি করা, এই কোর্সটার উদ্দেশ্য, ঠিক আছে, আমরা দেখবো। আর যে কোনো ক্যারিয়ারে আপনারা যে কোনো ক্ষেত্রে ভালো করতে চাইলে 3টে স্কিল মানুষের লাগে। একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, মানে ইংলিশে যেটা আপনার কমিউনিকেশন, একজন কি বলছে এবং আপনি কি বলছেন এটা বুঝতে হবে। সেটা ডেভেলপারকে বোঝাতে গিয়ে বোঝেন না কেন, বা ম্যানেজমেন্ট যখন আপনাকে বোঝাবে তখন বুঝেন না কেন, বা যখন আপনি মানে কোনো প্রজেক্টের স্পেসিফিকেশন নিতে যাবেন তখনও বুঝতে হবে। কমিউনিকেশনটা, একে অন্যের কথা বুঝতে পারা বা তাকে আপনার থটটা বুঝাতে পারা, এই জিনিসটা। ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ, আমরা জানি ইংলিশ ছাড়া আসলে ইটস ইম্পসিবল, ঠিক আছে। আর একটা হচ্ছে টাইপিং স্কিল, টাইপটা আপনার খুবই ভালো হতে হবে, যে কোনো টাইপ আসলে টাইপিং করতে পারাটা কিন্তু অনেক বড় একটা স্কিল, সেটা বাংলা বলেন আর ইংলিশেই বলেন। হ্যাঁ, সেটা সবগুলোতেই আসে অ্যাকচুয়ালি, যতগুলো আইডি ইউজ করা হয়, আমরা কোডিং এর জন্য যত আইডি ইউজ করি, মানে সব আইডিতে আপনাকে সাজেশন দেবে, ঠিক আছে। কিন্তু সাজেশন ইউজ করার পরে কিন্তু আপনার জানতে হবে যে কিভাবে ওই মানে প্রপার ওয়েতে ইউজ করা, ঠিক আছে। আমি একটা ফাংশন লিখছি, ফাংশনের নাম দিচ্ছি, ওটা যে পরে রিউজ করব, এই জিনিসটাও তো আমার জানতে হবে না, এই টেকনিক্স গুলো জানতে হয়, ঠিক আছে, দ্যাটস ওয়াই। আচ্ছা, সফটওয়্যার কি কতদিন বলেছিলাম সম্ভবত, মনে আছে আপনাদের? কি সফটওয়্যার? প্রোডাক্ট। আর কিছু? দেখেনি কি মানে একটা রিকোয়ারমেন্টের সবকিছু থাকবে, যেটা দ্বারা একটা ইউজার ইউজ করবে, যেটা একটা প্রপার একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বিল্ড আপ হবে এবং ইউজারের রিকোয়ারমেন্ট ফুলফিল করবে। আচ্ছা, এখন যেটা কথা হচ্ছে, আজকে আমি কিছু বেসিক আলোচনা থাকবে, দেন আমি আজকে লোড মানে আমরা লোড টেস্টিং এর জন্য একটা টুলস দেখবো, ঠিক আছে। আমি যে কথাটা আগেও বলছিলাম যে টুলস গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, আজকে লোড টেস্টিং এর জন্য টুলস দেখবো। পরের ক্লাস থেকে আমি যেটা শুরু করবো, আবার বেসিক কিছু আলোচনা করবো, দেন আমরা দেখা যাবে জিইউআই টেস্টিং করবো এবং তার সাথে কিছু টুলস দেখবো, ঠিক আছে। আচ্ছা, সফটওয়্যারটা কি? সফটওয়্যারটা হচ্ছে ইনস্ট্রাকশন অর ডেটা, ঠিক আছে। আমরা বলি না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন, যারা শেষে পড়ছে এটা মুখস্থ করতে করতে জীবন চলে গেছে না। কি আসলে সেট অফ ইনস্ট্রাকশন কি? আমি একজনকে বললাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন, ইটস কনফিউজিং ইয়োরসেলফ, এটা কিন্তু এই কথাটাই কনফিউজিং। কাউকে যদি আমি বলি, সে বলবে সেট অফ ইনস্ট্রাকশন কি জিনিস এটা? আসলে তো সেট অফ ইনস্ট্রাকশন কথাটা যদিও সত্য, কিন্তু কি জিনিস? প্রপার ওয়েতে, প্রপার ভাবে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রপার ইনস্ট্রাকশন দ্বারা আমরা যে একটা প্রোডাক্ট তৈরি করি নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, কিন্তু সেটা হতে পারে এমভিসি, যে কোনো একটা, যেমন ল্যারাভেল, তারপর আপনার কোঅর্ডিনেটর, আপনাদের জাভাতে আছে না হাইবারনেট, স্প্রিং, হ্যাঁ, আবার আপনাদের একে আছে না ওই কি বলেন সি শার্পে আছে না নোট পিএসপি নাকি যেন একটা সিএমএস আছে না, ডট নেট অ্যাকচুয়ালি। এই জিনিসগুলো, যে জিনিসগুলো, তারপর জুমলা একটা কিন্তু সিএমএস, তাই না, জুমলা, ওয়ার্ডপ্রেস, এগুলো সিএমএস না, যেটা দিয়ে ইউজ করি না কেন, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যে সিএমএস আমরা ইউজ করি না কেন, একটা ইনস্ট্রাকশন, সেট অফ ইনস্ট্রাকশন দ্বারা কিছু ইউজারের স্পেসিফিকেশন অনুযায়ী কোনো নির্দিষ্ট কাজ করানোকে সফটওয়্যার বলা হয়, ঠিক আছে। এটা সফটওয়্যার প্রোডাকশন, ঠিক আছে। তাহলে এবার টেস্টিং কি? আমরা জানলাম সফটওয়্যার কি, তাহলে সফটওয়্যার টেস্টিং কি? টেস্টিংটা কি বলেন তো? আপনারা এখানে কেউ আছেন না, আপনি বলেন টেস্টিং কি? সফটওয়্যার যখন মানে প্রোডাকশন হচ্ছে, এটা যত রকমের রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী সফটওয়্যারটা পারফর্ম করতে পারছে। প্রথমত হচ্ছে সফটওয়্যারগুলো প্রপার পারফর্ম করছে কিনা, দেন হচ্ছে এর মধ্যে কিছু গ্যাপ থাকবে, বাগ থাকবে, এটা কিন্তু পসিবল। মানে বাগ ফ্রি সফটওয়্যার যদি কেউ বলে যে আমার এই সফটওয়্যার বাগ নেই, সে পুরো মিথ্যা কথা বলছে, নতুবা সে বাগ কি জানেই না অ্যাকচুয়ালি, দ্যাটস ওয়াই বলছে। এখন পর্যন্ত ইভেন সবচেয়ে কম সফটওয়্যার মানে বাগ কোন ধরনের সফটওয়্যার বলতে পাওয়া যায়, কোনো আইডিয়া?
বাগ থাকবে, কিন্তু বাগ কোন কোম্পানি সবচেয়ে কম বাগ দিয়ে সফটওয়্যার বাজারে চালায় এখন, আপনাদের কোনো আইডিয়া আছে? আচ্ছা আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি ভালো কি হওয়ার প্রথম গুণ হচ্ছে, পরে বলবো আমি, প্রথম এবং একমাত্র গুণ হচ্ছে যে সফটওয়্যার পাবেন সেটাই দেখবেন। আপনাদের যদি ভবিষ্যতে প্রজেক্ট ম্যানেজার বা টিম লিডার বা সিও এই পর্যায়ে যাওয়ার ইচ্ছা থাকে কোম্পানির, যে সফটওয়্যার পাবেন, ইভেন যদি কোনো স্টুডেন্ট একটা ব্লগ বানিয়েছে তো পার্সোনাল ব্লগ অবশ্যই দেখবেন, দেখতেই হবে। আপনি যত বেশি দেখবেন একটা না একটা নলেজ পেয়েছেন সেখানে, মানে ফিক্স, এবং সেটা দেখবেন আপনার লাইফে 100 মিনিট কাজে লাগছে। তাহলে কোন সফটওয়্যার বলেন তো? আমরা সারাদিন ইউজ করি, যে কোম্পানি সবচেয়ে বাগ ফ্রি ইউজ করে তাদের প্রোডাক্টই আমরা ইউজ করি। কারা তারা? দুজনের নাম বলেন কি শুনি। বিশ্বের দুটো কোম্পানি সবচেয়ে বাগ ফ্রি ইউজ করে, একটা গুগল আর একটা মাইক্রোসফট, ঠিক আছে? এদের কেমন করে বাগ ফ্রি হয়? কারণ তারা তাদের গুগল আর মাইক্রোসফটের কাজ হচ্ছে তারা প্রতিটাকে মডিউল অনুযায়ী ভাগ করে। তারা যখন কোনো কাজ করে, তাদের পড়েছেন আপনাদের, তাদের যে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন গুগলে পড়েছেন, তারা কিন্তু ছাড়ে। আচ্ছা ঠিক আছে, প্রতিটা মডিউল অনুযায়ী ভাগ করে। গুগল ডেভেলপিং কখনো জান নাই? গুগল ডেভ গিয়েছেন? গুগল ডেভে যান নাই? অবশ্যই ভিজিট করবেন, ঠিক আছে? তারা মডিউল অনুযায়ী স্পেসিফিকেশন করে এগুলোকে, ঠিক আছে? করে সেটা বাগ ফ্রি করে আগে কোডিং করার আগেই, তারপরে সেটাকে কোথায় পাঠায়? ডেভেলপমেন্টের জন্য পাঠায়। এই জন্য তাদের কাজটা অনেক বেশি বাগ ফ্রি হয়। আচ্ছা তাহলে টেস্টিংটা কি? টেস্টিং হচ্ছে একটা সফটওয়্যারের সম্পূর্ণটাকে টেস্ট করা, মানে সম্পূর্ণ সফটওয়্যারটাকে টেস্ট করা, এবং তার যে মডিউল থাকে, প্রতিটা সফটওয়্যারে কিছু মডিউল থাকে না, ভাগ থাকে, পোর্শন থাকে। মডিউল কি অ্যাকচুয়ালি? মডিউল বা ভাগ বা পোর্শন বলছি সফটওয়্যার, এটা কি? যেমন ধরেন আমি যদি আমাদের তালা ট্রেনিং সাইটটার কথা ফর এক্সাম্পল বলি, আমাদের একটা মডিউল হচ্ছে রেজিস্ট্রেশন মডিউল, ঠিক আছে? এটা হচ্ছে এমভিসি ফ্রেমওয়ার্ক দিয়ে করা। রেজিস্ট্রেশন মডিউলে কি হচ্ছে? ইউজার প্রথম আসছে, তার যদি লগ ইন করা, সে যদি আগেকার রেজিস্টার্ড ইউজার হয় সে লগ ইন করছে, আর যদি সে রেজিস্টার্ড ইউজার না হয় কি করতেছে? সে রেজিস্ট্রেশন করতেছে, লগ ইন করতেছে। এটা কোথায় আছে? রেজিস্ট্রেশন মডিউল আছে। আরেকটা কি আছে? কোর্স মডিউল। কোর্সে সে কি করছে? অর্গানাইজেশন বা টিচার যদি হয়, সে কোর্স তৈরি করছে, ঠিক আছে? কোর্স তৈরি করছে, কোর্সটাকে পাবলিশ করছে। অ্যাজ এ স্টুডেন্ট বা লার্নার এসে কি করতে পারতেছে? সেই কোর্সটাতে রেজিস্ট্রেশন করতে পারতেছে, ঠিক আছে? এরকম আছে ভিডিও কোর্স মডিউল, ঠিক আছে? এরকম আছে নেটওয়ার্ক মডিউল। এই জিনিসগুলো প্রতিটা আরেকটার সাথে কিন্তু রিলেটেড, তাই না? রিলেটেড না? যেমন ধরেন আমাদের তারা ট্রেনিংয়ে আমরা লিঙ্ক রিকোয়েস্ট ইউজ করছি। ধরেন আমি একজনকে লিঙ্ক পাঠালাম, লিঙ্ক রিকোয়েস্ট পাঠালাম, সে যদি লিঙ্কটা আমার অ্যাকসেপ্ট করে, সে তখন তার ট্রাভেল বা তার হচ্ছে কি বলে এটাকে, তার যে মানে লোকেশন, কারেন্ট লোকেশনটা আমরা জানতে পারছি। আপনারা দেখেছেন তালা ট্রেনিং কখনো রেজিস্ট্রেশন করেছেন কে এর মধ্যে? গ্রুপে ছাড়া কিন্তু আমি কিছু দেবো না, সব ডকুমেন্ট কিন্তু গ্রুপে যাবে, হ্যাঁ ঠিক আছে? পেন্ডিং, তাহলে আমি হয়তো এখন অ্যাকসেপ্ট করে দেবো। গ্রুপে সেদিন আমি তৈরি করেছি তো আমি অ্যাকসেপ্ট করে দেবো, ঠিক আছে? আমি যখন ডকুমেন্ট তুলবো না তার আগে দেখে অ্যাকসেপ্ট করে দেবো, ঠিক আছে? হ্যাঁ আমি হয়তো এখনো অ্যাকসেপ্ট করে নেই। আচ্ছা এখানে যেটা আছে, তখন লিঙ্কের আমি সবকিছু দেখতে পাই। এই যে একটার সঙ্গে আরেকটা অনেক বেশি রিলেটেড, ঠিক আছে? আমরা একটা নোটিফিকেশন করে রাখছি, হ্যাঁ অবশ্যই। আমরা যখন কোর্স তৈরি করছি, তখন যে কোর্স তৈরি করছে তার কাছে নোটিফিকেশন যাচ্ছে, যখন কোনো ইউজার রেজিস্ট্রেশন করছে তার কাছে নোটিফিকেশন চলে যাচ্ছে। তো এই যে রিলেশনটা যদি কাজ ঠিক মতো না করে, তাহলে কিন্তু এটা একটু সফটওয়্যার বাগ, ঠিক আছে? আর তাছাড়াও কিছু এরর, পিএসপি এরর কাউন্টেড, পিএসপি এরর, জাভা এরর পেয়েছেন আপনারা কখনো? এত বড় এরর দিয়ে দেয়, দেখেছেন কখনো এরর যারা সফটওয়্যার টেস্ট করেছেন? ডেটাবেজ এরর তো মানে কমন ফাংশন, আমরা ডেটাবেজ নিজেরা তৈরি করি কিন্তু মনে থাকে না ফিল্ডটাকে অ্যাড করে দিতে, অথবা স্মল লেটার এন লিখতে হবে, মাঝখানে ক্যাপিটাল লেটার এন লিখে দিয়েছি, এত বড় ডেটাবেজ এরর দেখেন নাই? নোবডি ট্রাস্টেড ডেটাবেজ এরর। এখানে কিউ আছে তো অনেকে, আপনারা ডেটাবেজ এরর দেখার কথা তো, এটা তো কমন, মানে প্রোডাক্টের কমন একটা এরর, মানে কিউ হিসেবে ক্রিয়েট করবে, দেখতেই হবে তাকে, ঠিক আছে? এত বড় বড় ডেটাবেজ এরর। তো যাই হোক, এই জিনিসগুলো ফাইন্ড করা, এটাই হচ্ছে সফটওয়্যার টেস্টিং, ঠিক আছে? আচ্ছা আমরা টেস্টে কি কি করি অ্যাকচুয়ালি সফটওয়্যার ডিজাইন করতে গেলে? আমাদের প্রথমে একটা টেস্ট ইনপুট লাগে, যে কথাটা আমি আগের দিন বলেছিলাম মেবি। এখানে আমরা জাস্ট একটা হোয়াইট বোর্ড নিয়ে নিই। আমি সম্ভবত এই কথাটা বলেছিলাম যে আমাদের একটা কি থাকবে, সফটওয়্যার আন্ডার টেস্ট থাকে না? একটা ভালো টেস্টারের আরেকটা গুণ হচ্ছে ভালো টেস্ট ইনপুট ডিজাইন করা। ভালো কি টেস্ট ইনপুট ডিজাইন করা। আমরা কেউ কখনো করেছি টেস্ট ইনপুট ডিজাইন? স্টিল নাও কেউ করেছি? করি নাই? বুঝে করেছি না না বুঝে করেছি? করতেই হবে। আপনারা 1-1.5 বছর ধরে জব করছেন না?
না বুঝে খুঁজছে মনে হয়। আচ্ছা, ভালো টেস্টার হওয়ার আরেকটা হচ্ছে ভালো টেস্ট ইনপুট ডিজাইন করা। ভালো টেস্ট ইনপুট, আপনার টেস্ট ইনপুট যত ভালো হবে আপনার টেস্ট তত ভালো হবে। আর যখন আপনি বাগ ধরতে পারবেন না তখন কিন্তু আমরা আসলে কিছু বুঝবো না। একটা যখন আপনি একটা সফটওয়্যার যদি বাগ ফ্রি হয় আর সেটা যদি আপনি টেস্ট করেন, আপনার মনে মনে খুব খুশি লাগবে, বেশ কি সুন্দর সফটওয়্যার ডিজাইন করলাম, কিন্তু এই সফটওয়্যারটা টেস্ট করে আপনি আসলে কিচ্ছু শিখলেন না, কিছু নাথিং, মানে আপনার কোনো লাভই হয় নাই, জাস্ট আপনি টেস্ট করছেন। ঠিক আছে, তাহলে একটা সফটওয়্যার এখানে কি লাগে অ্যাকচুয়ালি, টেস্ট ইনপুট লাগে কিছু, তাই না? যারা অ্যাকচুয়ালি আমরা কি করব, সফটওয়্যারটাকে টেস্ট করব, আমাদের কিছু টেস্ট ইনপুট লাগে। আচ্ছা, এখানে তাহলে আমরা দেখি কি বলছিলাম, ডিজাইন টেস্ট ইনপুট। ঠিক আছে, আমরা শিখবো, কোনো প্রবলেম নাই। আমরা নেক্সট ক্লাস বা তারপরের ক্লাস থেকে টেস্ট ইনপুট কিভাবে ডিজাইন করতে হয় শিখে যাব। অ্যাকসেপ্টেবিলিটি টেস্ট। অ্যাকসেপ্টেবিলিটি টেস্ট কি অ্যাকচুয়ালি, আমরা কেউ জানি? কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া? রেজাল্টটা অ্যাকসেপ্ট করবো কিনা, অনেকটা কাছাকাছি হয়েছে। আসলে আমরা টেক্সট ইনপুটের সাথে কিন্তু আউটপুটও ফিক্স করে ফেলি। ঠিক আছে, যে এটার আউটপুট কি হবে। যেমন আমি একটা লগইন সিস্টেম টেস্ট করতেছি, সরি রেজিস্ট্রেশন সিস্টেম টেস্ট করতেছি। ঠিক আছে, একটা ইউজার আসবে, প্রপার ইনফরমেশন দিবে, ভ্যালিড, অধিকাংশ ইউজাররাই কিন্তু ভ্যালিড ডেটাই দেয়, দু একটা হয়তো বা না বুঝে দেয়। ভ্যালিড ডেটা দিবে, ভ্যালিড ডেটা দেওয়ার পর কি করবে, হয় সে লগ ইন করতে পারবে, নতুবা তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়ার পর লগ ইন করতে পারবে, তাই না? দুই ক্ষেত্রে হয়, একটা সরাসরি লগ ইন করতে দেয় কিছু সাইট, কিছু সাইট কি করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে দেয়, দেন লগ ইন করতে দেয়। এই যে আমি কি করবো, একটা সাকসেসফুল রেজিস্টার্ড ইউজার সাকসেসফুলি লগ ইন করতে পারবে, তাই না? এই সাকসেসফুলি লগ ইন করতে পারবে, এটি হচ্ছে আউটপুট। এটাকে বলা হয় সাকসেস সিনারিও। কেউ শুনেছেন, নাম শুনেছেন? সাকসেস সিনারিও কি নাম শুনে নাই? আপনারা টেস্টার না? কারা কারা এখানে, কে কে এখানে টেস্টার? আপনি টেস্টার কি, আপনি টেস্টার না? আর আপনারা সাকসেস সিনারিওর নাম শুনেন নাই? সাকসেস সিনারিও এগুলো তো প্রথমে শেখানো হয় না, একদম বেসিকে, যেদিন কোম্পানিতে জয়েন করবেন সেদিন তো ধরাই দেয় ডকুমেন্টগুলো। এটা টেস্ট ইনপুট তোমার, সাকসেস সিনারিও এটা 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 হাবি দেবে, এটা করতে হবে, এটা কিন্তু প্রথম দিনই বলে দেওয়া হয়। নো প্রবলেম, আমরা শিখবো। আচ্ছা আচ্ছা, যদি আমরা অ্যাকসেপ্টেবিলিটি টেস্ট আমাদের সাকসেস সিনারিও দ্বারা পাস করতে পারি, ইটস ওকে। ঠিক আছে, আমাদের সফটওয়্যারটা ওকে আছে ওই পোর্শনের জন্য। যদি না করতে থাকে তাহলে কি করতে হয়, তার সফটওয়্যারটাকে ডিবাগ করতে হয়। ডিবাগ কি অ্যাকচুয়ালি, কি রকম চেকিং? ডিবাগটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি স্টেপ বাই স্টেপ যে মানে টেস্ট করার প্রসেসটাকে ডিবাগ বলা হয়। আমি ফার্স্ট নেমটা দিলাম, আমি জানি যে এখানে ফার্স্ট নেমটা স্পেশাল ক্যারেক্টার দেয় না, নেয় না, ওকে, আমি তাও স্পেশাল ক্যারেক্টার দিলাম, ওই একটা টেস্ট করতেছি। আমরা জানি যে ফার্স্ট নেমটা আমার ব্ল্যাঙ্ক ডাটা নেয় না, আমি তারপরও ব্ল্যাঙ্ক ডাটা দিচ্ছি। আমি জানি আমার ফার্স্ট নেমটা এই স্পেশাল ক্যারেক্টার নেই, কিছু নেই, কিছু নেয় না, আমি তারপরও কিছু দিচ্ছি, মানে যেগুলো নেয় সেগুলো এবং যেগুলো নেয় না সেগুলো কম্বিনেশন করে দিচ্ছি। আমি জানি ফার্স্ট নেমে মানুষের নাম্বার হতে পারে না, তাই না? আমরা তো এলেন না, আমাদের নাম্বার 205 আর 6000 এই ধরনের কিছু হতে পারে না, তারপর আমি নাম্বার দিচ্ছি। এই যে একটা ফিল্ডকে আমি 4-5 ভাবে টেস্ট করতেছি, এটা ডিবাগিং। ঠিক আছে, যখনই টেস্ট অ্যাকসেপ্টেবিলিটি টেস্টটা ফেল করলো, আমরা কি করব, সফটওয়্যারটাকে ডিবাগ করব যে কোন জায়গায় ভুল আছে। ক্লিয়ার? আচ্ছা, বাগ কি, বাগ নেই এত কথা। বাগ পাইলে কোম্পানিতে কি করে, ডেভেলপাররা কাঁদে, টেস্টাররা খুশি হয়, ম্যানেজমেন্ট চিৎকার করে। একটা ইমেজ আছে না, দেখছেন কখনো? দেখেছেন? আমার খুব ফেভারিট একটা ইমেজ। ঠিক আছে, কারণ আমি টেস্টার ও ম্যানেজমেন্টে তো চিৎকার করতে পারি। ঠিক আছে, আচ্ছা, বাগ কি তাহলে? কি বাগ কি একটু বলেন, কেউ শুনি। বাগ হচ্ছে যে যেখানে আমরা যে বিহেভিয়ারটা ওই সফটওয়্যার দ্বারা অ্যাকসেপ্ট করতেছি। ঠিক আছে, আমি চাচ্ছি যে ওই সফটওয়্যারটা এই বিহেভটাই করুক, না করে তার অপোজিট যা কিছু করবে, যেটা করা উচিত সেটা না করে যা করবে সবই বাগ। ঠিক আছে, তার বাইরে যতগুলো পাবেন সবগুলোই বাগ। নির্দিষ্ট একটা বিহেভ করা উচিত না। আমি জানি আমার সফটওয়্যার রেজিস্ট্রেশন করবে, একটা যাবে, ইমেল যাবে, ইমেলে ক্লিক করার পর সে অ্যাক্টিভ বাটনে ক্লিক করে অ্যাক্টিভ হবে, লগ ইন করবে, ইটস ওকে, নাইস ওয়ার্ক ফ্লো। এর বাইরে যা করবে সব বাগ। ইমেল যায়নি, দ্যাট অলসো বাগ। ইমেল লিঙ্কে ক্লিক করে অ্যাক্টিভ হয়নি, সেটা বাগ। অ্যাক্টিভ করার আগে লগ ইন করছে, সেটা বাগ। ঠিক আছে, সে অ্যাক্টিভও করছে, সে ইমেলও পেয়েছে, কিন্তু সে ইউজার নেম পাসওয়ার্ড যে কোনো একটা ভুল দিয়েছে, তাও লগ ইন করছে, এটাও বাগ। অথবা সঠিক ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারেনি, দিয়েও লগ ইন করতে পারেনি, এটাও বাগ। এটা কিন্তু হয়, সঠিক ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যায় না। কখন কখন যায় না?
আমি সঠিক ইউজার নেমও দিয়েছি, আমি সঠিক পাসওয়ার্ড দিয়েছি, কিন্তু আমি লগ ইন করতে পারি নাই। সরি, না না এখন সঠিক করলাম, ভুল দিলাম না, ক্যাপস লক দিলাম তো ভুল দিলাম। আমি সঠিক ইউজার নেমও দিয়েছি, পাসওয়ার্ড না অ্যাক্টিভেট করেছি, সঠিক ইউজার নেম দিয়েছি, সঠিক পাসওয়ার্ড দিয়েছি, সব হয়েছে। আমাদের এরকম হয়েছিল অনেক বড় একটা প্রজেক্টে, তো প্রায় একই রাতে প্রায় 1.5 লাখের মতো ইউজার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছিল প্রজেক্টটা লাইভ ওঠানোর পর। আপনারা শুধু নাম শুনেছেন প্রিমিয়াম ওয়েব কার্ড? না, নাম হয়তো শুনে নাই। যাক, ওই প্রজেক্টটাতে 100 জন ইউজার লগ ইন করতে পারছিল না, 2 জনকে ফায়ার করে দিয়েছিল কোম্পানি। অবশ্য তাদের কিন্তু কোনো দোষ নাই, তারপরও কারণ ছিল তারা আমাদের 256 থাকে না পাসওয়ার্ডের ম্যাক্সিমাম ক্যারেক্টার 256, কিন্তু জানেন কি ডাটাবেজে আমরা না সরি পাসওয়ার্ড না, ইমেলে আর পাসওয়ার্ডে থাকে 32 ক্যারেক্টার। তো 32 ক্যারেক্টারে বেশি পাসওয়ার্ড তারা দিয়েছিল, তো ডেটাবেজে তো 32 ক্যারেক্টার পরেগুলো সেভ হয় নাই, তাই না? তো সঠিক পাসওয়ার্ড দিচ্ছে, কিন্তু আমার ডেটাবেজের সাথে মিস করতেছে না। আফটার 32 ওগুলো ডেটাবেজে নাই, তো সে লগ ইন করতে পারতেছিল না। ঠিক আছে, আমার ইউজার নেমও ঠিক আছে, পাসওয়ার্ডও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ডেটাবেজে আমি যে ডেটাবেজে দিয়েছি তার কিছু অংশ সেভ হয়েছে, কিছু অংশ সেভ হয় নাই। ডেটাবেজ টেস্টিং আমি শিখবো, ঠিক আছে? এই অংশটুকু যে সেভ হয় নাই, ইউজাররা লগ ইন করতে পারে নাই। ঠিক আছে, এই জিনিসটা তাহলে কি করা উচিত ছিল? ওখানে ইউজারকে বলা উচিত ছিল যে আপনি 32 বেশি ভ্যালু দিতে পারবেন না। যে জিনিসটা জাস্ট ডিজাইনের ছোট একটা জিনিস, একটা ওই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু জাস্ট স্টেবলে দিলেই হয়, তাই না? ম্যাক্স মিন ভ্যালু দিলে হয় না স্টেবলে, তাহলে ইউজার দিতে পারতো না। বুঝা গেছে? তাহলে এটাই হচ্ছে বাগ, এটা লাইফ সাইকেল বাগের, কিন্তু আমরা দেখবো অ্যাকচুয়ালি লাইফ সাইকেলটা কিভাবে ইউজ হয়। দেখা যাচ্ছে কি প্রপারলি? আই গেস দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, আমি চশমা পরি কারণ আমরা সত দিতে যাচ্ছি। আচ্ছা, একটা নতুন বাগ পাইলাম আমরা যখন টেস্টার হিসেবে নতুন বাগ পাই, নতুন বাগ পাওয়ার পর কি করি? ডেভেলপারকে বা যে পারসন সে বাগের জন্য কি এটাকে বলে রেসপন্সিবল, এক্স্যাক্টলি, তাকে আমরা বাগটা অ্যাসাইন করে দিই, তাই না? যে এই জায়গাটাতে তুমি এই মডিউলে কাজ করেছো, ওকে এখানে এই বাগটা পাওয়া গিয়েছে, অ্যাসাইন করে দিলাম বাগটা আমরা। সে বাগটা তখন কি পজিশনে থাকে? অ্যাক্টিভ পজিশনে থাকে না যখন অ্যাসাইন করি? আচ্ছা, বাগের কোনটা অ্যাক্টিভ কোনটা ক্লোজ এগুলো আমরা দেখবো, ঠিক আছে? আমরা কোড ট্র্যাক যদি নেক্সট ক্লাস থেকে আমি শুরু করতে পারি, নেক্সট ক্লাসে দেখবো বা পরের ক্লাস থেকে দেখবো যে কোনটা অ্যাক্টিভ বা বাগের স্টেজগুলো কি কি, ঠিক আছে? আচ্ছা, অ্যাক্টিভ অবস্থায় থাকলো, থাকার পর সেটা রেসপন্ড করলো, বাগটা যাকে দিয়েছিলাম সে রেসপন্ড করলো, করে সেটা টেস্ট করলো, করার পর ঠিক আছে। আচ্ছা, কখন বাগটা আমি দিলাম এবং বাগটা রিজেক্ট করে দিয়ে ডেভেলপাররা কখন এটা হয়? আমি বাগ দিয়েছি কিন্তু না, এটা একটা ফিচার, এই কথাটা খুব বলে না, আই লাভ দিস ডায়লগ। হ্যাঁ, এই কথাটা খুব বেশি বেশি বলে, যেটা একটা ফিচার। আপনি যখন এই ক্ষেত্রে কার সঙ্গে কথা বলতে হয়, টিম লিড বা প্রজেক্ট ম্যানেজারের কথা বলতে হয় না? এক্স্যাক্টলি, না সেক্ষেত্রে তো রিজেক্ট হয়। আরেকটা হয় বাগের ডুপ্লিকেসি হয়, কারণ কিউএরা তো এমন কিছু না, যা অতি মানব কিছু না যে তারা ভুল করতে পারে না, তাই না? তারা অবশ্যই ভুল করে, ডুপ্লিকেসি হতে পারে, ঠিক আছে? আরেকটা যেটা বললেন আপনি অরিজিনালি ফিচার হতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে বাগটা রিজেক্ট হয়ে যেতে পারে। যদি সে রেসপন্ড করে যে ইটস ওকে, বাগটা রেসপন্ড হয়ে গেছে, তারপর আবার কি করতে হয়? আমাদের আবার টেস্ট করে ভেরিফাই করে নিতে হয় ইটস ওকে অর নট, দেন বাগটাকে ক্লোজ করে দিতে হয়। এটা হচ্ছে বাগের একটা লাইফ সাইকেল, ঠিক আছে? তাহলে কি হলো? একটা নতুন বাগ পেলাম আমি টেস্ট করে, সেটাকে কাউকে অ্যাসাইন করে দিলাম রেসপন্সিবল পারসনের জন্য, তখন বাগটা অ্যাক্টিভ অবস্থায় থাকলো, ঠিক আছে? দেন যখন ডেভেলপার মানে রেসপন্সিবল পারসন যখন বাগটাকে বললো যে ফিক্স হয়ে গিয়েছে, আপনারা কি কোনো টুলস ইউজ করেন? বাগটাকে কি কোনো টুলস ইউজ করেন? জিরা তো প্রজেক্ট ম্যানেজমেন্ট, ওখানেই বাগ অ্যাসাইন করা হয়। জিরা তো অ্যাকচুয়ালি প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল না? ইমেজ টিমেজ দিয়ে অত সুন্দর করে বলা যায় না তো, মেন্ট্রোজ বা কোড ট্র্যাকারের মতো দেওয়া যায়, কিন্তু মেন্ট্রোজ আমি তো জিনিস করেছি, কিন্তু মেন্ট্রোজ বা একের মতো যখন স্পেসিফাই যখন আমরা বাগটা কিন্তু ইউজ করি, তখন কি বলে এক্সপ্লেনার বা জিরা এই কাজগুলো কিন্তু করে না। এক্সপ্লেনার কে ইউজ করেছেন? যেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল অ্যাকচুয়ালি, ঠিক আছে? জিরা টাইপের প্রজেক্ট ম্যানেজমেন্ট সব সেম সিমিলার, অনেক সিমিলার, ঠিক আছে? আচ্ছা, তখন আমরা যখন বাগটা ওখানে যখন রেসপন্স করে একটা ইমেল আসে আমাদের কাছে যে রেসপন্স হয়েছে এই বাগের, ঠিক আছে? ইমেল চলে আসে, কিন্তু যখন রেসপন্স আসে তখন আমরা বাগটা আবার চেক করে টেস্ট করতে হয় যে বাগটা অ্যাকচুয়ালি হয়েছে কিনা, কারণ অনেক সময় দেখা যায় তারা টেস্ট না করে কাজটা করেছে, হ্যাঁ টেস্ট না করে এটা চেঞ্জ করে দেয়, ঠিক আছে? তারপর আমরা ভেরিফাই করার পর বাগটাকে ক্লোজ করে দিই। আচ্ছা, এই জিনিসগুলো প্যারামিটার যেগুলো, এগুলো আমি পরে বলি, জাস্ট এগুলো থাক। এগুলো আমরা প্যারামিটার যখন আমি টুলস দেখাবো তখন বলবো, ঠিক আছে? প্যারামিটারস গুলো বাগের কে টেস্ট করে একটা প্রজেক্ট? দুজনই করে।
প্রজেক্ট ম্যানেজার টিম লিডও করে, তাই না? আর এন্ড ইউজাররা তো সবসময় করে, ওরাই কিন্তু অ্যাকচুয়ালি ফাইনাল ইউজার। ঠিক আছে, আমরা যখন টেস্ট করি এন্ড ইউজারের মধ্যে টেস্ট করতে হয়। ঠিক আছে, তারা অ্যাকচুয়াল ইউজার। ঠিক আছে, তাহলে কারা করে? সফটওয়্যার টেস্টার আমরা করি, ডেভেলপাররা করে। না 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 না, ডেভেলপার কোড করছে, টেস্টার টেস্ট করছে। হিউজ ডিফারেন্স, হিউজ ফ্রিকশন। ঠিক আছে, টেস্টারদের অনেক বেশি ডেভেলপমেন্টিক হতে হয়, সেগুলো আমি পরে বলছি। ডেভেলপমেন্টিক মাইন্ডেড না হলে আপনি ভালো টেস্টার হতে পারবেন না। ঠিক আছে, ডেভেলপাররা হচ্ছে কোড করছে, তারা কি কোডার বলি আমরা। ঠিক আছে, তারা যে কোনো একটা প্রোগ্রামিং নির্দিষ্ট একটা টেস্টাররা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনার যে কোনো সফটওয়্যার টেস্ট করতে পারতে হবে। আপনার যে টেস্টার হতে হবে তার প্রতিটা প্রোগ্রামিং নলেজ সম্পর্কে ধারণা থাক আর না থাক, তাকে কিন্তু যেটা করতে হবে অনেক ধরনের টেস্ট করতে হয়। সেটা জাভাতে তৈরি হোক, পিএসপি তে তৈরি হোক, হোয়াট এভার, সেটা আপনার হচ্ছে গিয়ে নর্মাল HTML ফাইল হোক, CMS সাইট হোক, C# দিয়ে বানানো হোক বা .NET দিয়ে বানানো হোক, তাদেরকে সব ধরনের সফটওয়্যার টেস্ট করতে হয়। ডেভেলপাররা দেখা যায় নির্দিষ্ট একটা ট্র্যাকে একটা প্ল্যাটফর্মে কোডিং করে। ডেভেলপারদের তো ল্যাঙ্গুয়েজ ছাড়া তো ডেভেলপার বলা যাবে না। না, টেস্টারদের ল্যাঙ্গুয়েজ জ্ঞান থাকার প্রয়োজন নয়, তো থাকলে ভালো, অনেক হেল্প করে। ইট ডাজ হেল্প, প্রচুর হেল্প করবে। আপনার যদি ল্যাঙ্গুয়েজ জ্ঞান থাকে টেস্টার হয়ে, তাহলে এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। কারণ ইউনিট টেস্ট যখন করতে যাবেন তখন দেখা যাবে ডেভেলপার আপনাকে খুব জীবনও বুঝাই দেবে না। নেভার। বাংলাদেশে দেয় না, বাইরের দেশে দেয়। বাংলাদেশে দেয় না, কারণ বাংলাদেশে কোডে এক্সেস না। আমি তো না, আমাকে আমি আমি ছিলাম, আমি যে কটা মানে কাজ করছি সব জায়গায়, আমি বাংলাদেশে দুটো কোম্পানিতে কাজ করেছি, 2-3টা কোম্পানিতে, আর বাইরে করছি বেশিরভাগ। তো আমি পেয়েছি কোড এক্সেস গুলো দিয়ে দিই। যেমন আমরা কিন্তু দিচ্ছি, আমরা কিন্তু লাইভে আমাদের কিন্তু এসবিএন প্রজেক্ট, আমাদের তারাটির প্রজেক্ট সম্পূর্ণ লাইভে, এবং লাইভ থেকে আমরা কিন্তু এক্সেস করতেছি সবাই। ঠিক আছে, কারণ ফুল অ্যাক্সেসটা কিন্তু আমরা করি। কারণ কোডিং এর অ্যাক্সেস যদি আপনাকে না দেয়, আপনি পারবেন না ভালো টেস্ট করতে। বড় প্রজেক্ট কিন্তু লাগে দিতে চায় না, ট্রাস্ট ওর দিয়ে। বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ট্রাস্টি এমপ্লয়ি পাওয়া। না না, ব্যাকআপ ছেড়ছে না, ট্রাস্ট ওর দিয়েও ব্যাপার আছে। তার মনে করে আমার প্রজেক্টটা যদি তার কাছে থাকে, সে বুঝে মালিক হয়ে যাবে। ইটস নট পসিবল অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে সবাই ফেসবুকের মালিক হইতো, গুগলের মালিক হইতো। 28,000 এমপ্লয়ি ফেসবুকে, সবাই ফেসবুকের মালিক। 10,000 এমপ্লয়ি গুগলে, আমরা সবাই গুগলের মালিক। ইটস নট পসিবল। ঠিক আছে, কিন্তু এটা ট্রাস্ট ওর দিয়ে একটা ব্যাপার আছে, অনেক সিকিউরিটি ইস্যু আছে, দেয় না যার জন্য। কিন্তু এটা আসলে দেওয়া উচিত। ঠিক আছে, আপনাকে যদি একটু জাস্ট ফর্মেট যে আইডি গুলো আমরা ইউজ করি না, টেস্টারদের যদি বলা হয় প্রতিটা পেজ ধরে শুধু আইডি গুলো দেখো, তাহলে দেখবেন আইডি গুলো ওতে লাল দিয়ে রাখছে, এখানে ইয়েলো দিয়ে রাখছে। ওই লাল ইয়েলো যদি আপনি ডেভেলপারকে ধরে করে নিতে পারেন না, আপনার কোড অনেকখানি অর্গানাইজ হয়ে গেছে। জাস্ট কিছু বেসিক সেন্টেন্স, যেমন পিএসপি তে @ মাই গুডনেস, আমার মাথায় গেছে এই জিনিস কে আবিষ্কার করছে? এই জিনিস আবিষ্কার থেকে করে দেওয়া উচিত। পিএসপি তে কোনো ভেরিয়েবলের সামনে যদি আপনারা দেখেন, এটা না, পিএসপি তে কোনো ভেরিয়েবলের সামনে যদি আপনারা পান, এই সরি কই গেল @ যদি আপনারা পান, তাহলে বুঝবেন এই ডেভেলপার মহাধান্দাবাজ ডেভেলপার। কখনো প্রিফারেবল না। পিএসপি তে কোনো ভেরিয়েবলের সামনে @ দেওয়া যাবে না। এটা দিলে যখন কোনো এরর দেখায় না, পিএসপি এরর বা জাভা কি বলে এরর, কি বলে এটাকে, ডেটাবেজ এরর, তখন কি হবে এই জিনিসটা লোকাল হোস্টে যখন কাজ হবে, লোকালে লাইভে না, লোকাল হোস্টে যখন কাজ হবে, লোকাল হোস্ট এটা ধরতে পারে না বাফটাকে, এখন মনে করে ঠিক আছে প্রজেক্টটা, সে কাজটা করাই দেয়। যখন আমি লাইভে তুলি, হয় সাদা পেজ আসবে, নতুবা অ্যাবনর্মাল বিহেভ করবে, কখনো করবে কখনো কাজ করবে না। ঠিক আছে, তো আমি তো অনেকদিন অসুস্থ হাসপাতালে ছিলাম, যেহেতু আমি ওই সময়টা কোড দেখতে পারি নাই। আমার এক ডেভেলপার আমার গোটা প্রজেক্ট @ করে রাখছে তার সব কাজে। মানে যখন আমি হাসপাতাল থেকে আসি 3 দিন, আমাকে ডাক্তার বলছে 15 দিন বেড রেস্টে থাকতে, 3 দিন আমি পাগল হয়ে গেছিলাম সময় থেকে। এখন আমাদের প্রজেক্টে 4,992 আছে। তাকে ফাইল করা হয়েছে অবশ্য, কিন্তু তারপর আমরা তার @ তোলার জন্য একজনকে রেখে দিয়েছি। এটা কি ক্ষতি করে? বিরাট বড় ক্ষতি করে। লোকালে কাজ করবে, লাইভে গিয়ে ওটার কাজ করবে না। কখনো কাজ করবে, কখনো করবে না। অ্যাবনর্মাল বিহেভিয়ার করবে, কখনো সাদা পেজ দেখাবে, কখনো পিএসপি এরর দেখাবে, কখনো ডাটাবেজ এরর দেখাবে। এটার কারণে পিএসপি ভেরিয়েবলের সামনে @ টোটালি ফরবিডেন। এটা কি কোনো ট্রিকি ওয়ে আছে? ট্রিকি ওয়ে, ধান্দাবাজি ট্রিকি ওয়ে, খুবই বাজে ওয়ে। ঠিক আছে, এটা করা যায় না। ওকে, এটা করা উচিত না। আচ্ছা, যে কথাটা বলছিলাম, এই জন্য টেস্টাররা যদি কোড দেখে তাহলে অনেক উপকার। ঠিক আছে, এটা দেওয়া হয় না, যদি আমরা দিই অবশ্য, আমাদের কোম্পানিতে দেওয়া হয় এটা। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজার বা টিম লিডার তারা দেখে। ঠিক আছে, আর এন্ড ইউজার দেখে। আচ্ছা, আমরা কি করি, আমাদের টেস্টারদের কাজ কি? কি কাজ আমরা জানি না, আমাদের টেস্টারদের কাজ কি?
অ্যাকচুয়ালি আমাদের কাজ কিন্তু সফটওয়্যারটাকে ফেল করানো না, আমাদের সফটওয়্যার কাজ হচ্ছে সফটওয়্যারটা যেন ফেল না হয় সেটাকে প্রিভেন্ট করানো। যখন কোনো ইউজারের কাছে আমরা সফটওয়্যারটাকে পাঠাই দিব, আমরা এমনভাবে সফটওয়্যারটা টেস্ট করব যেন এই সফটওয়্যারটা ইউজারদের কাছে গেলেও সফটওয়্যারটা ফেল হওয়া থেকে প্রিভেন্ট হয়। তাহলে কি করবো, আমাদের প্রথম কাজ হবে সফটওয়্যারটাকে ফেল করানোর চেষ্টা করা এবং তার কারণগুলো খুঁজে বের করা, তাই না? আমরা প্রথমে চেষ্টা করবো সফটওয়্যারটা যতভাবে ট্রাই করা যায়, ফেল করানো যায়, ভাঙানো যায়, ঠিক আছে? এবং তারপর কি হবে, তারপর এটাকে প্রিভেন্ট করবো, ঠিক আছে? সেই প্রিভেন্ট হওয়ার পর আমরা যখন ইউজারদের কাছে নিয়ে যাব তখন যেন তারা আর প্রিভেন্ট মানে ফেল করাতে না পারে, তাই না? তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে মেক ফেল দ্য সফটওয়্যার, তাই না? আমরা সফটওয়্যারটাকে ফেল করাবো কি করে? আর এনশিওর কোয়ালিটি অফ প্রোডাক্ট, এটা আসলে খুব বেশি টেস্টাররা কিছু করতে পারে না, এখানে অল্প বিস্তর কাজ করতে পারে, কারণ কোয়ালিটি কথাটা ইটসেলফ আ কনফিউজিং ওয়ার্ড। কাউকে জিজ্ঞেস করবেন সফটওয়্যার কোয়ালিটি কি, প্রথমে সে বলা শুরু করবে সফটওয়্যার টেস্টিং সম্পর্কে, ঠিক আছে? তারপর যদি বলেন আপনি যেটা তো সফটওয়্যার টেস্টিং, এটা তো কোয়ালিটি না, তখন সে বলা শুরু করবে ভ্যালিডেশন কি আর ভেরিফিকেশন কি। যখন বলবেন যে ভ্যালিডেশন ভেরিফিকেশন সফটওয়্যার টেস্টিং এর একটা পার্ট, তখন সে চুপ করে থাকে। এটা অবশ্য বলবো আমরা একটা ক্লাস ম্যাক্সিমাম একটা ক্লাসে কিছু অংশ কোয়ালিটি নিয়ে কথা বলবো, কারণ কোয়ালিটির কথাটা অনেক বেশি কনফিউজিং, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু দেখি আমরা যখন সফটওয়্যার টেস্ট করি তখন অ্যাকচুয়ালি কি হয়, অনেক কিছু হয় কিন্তু, তাই না? অনেক কিছু হয় না, হয় অনেক কিছু হয়। আচ্ছা, আমরা তাহলে একটু একে একে দেখি কি হয়। টেস্ট ইনপুট দিলাম আমি, এখানে আমাদের একটা সফটওয়্যার আন্ডার টেস্ট আছে, তারপর এটাকে আমি কি হলো, একটা হতে পারে সফটওয়্যারটা হতে পারে কি হতে পারে, ওকে টেস্ট করার পর এটা হচ্ছে টেস্ট আউটপুট পেলাম অ্যাকচুয়ালি এখানে আমরা। টেস্ট একটা আউটপুট পাই না আমরা, অলওয়েজ আমাদের টেস্টের একটা আউটপুট থাকে, তাই না? আচ্ছা, টেস্ট আউটপুটটা যদি আমাদের ওকে হয়, আচ্ছা টেস্ট আউটপুটটা আমাদের ওকে, সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই, আমরা কিছু শিখলাম না, কোনো কিছু হলো না। আর যদি নট ওকে হয় তাহলে আমরা কি করবো, সফটওয়্যারটাকে ডিবাগ করব, তাই না? সফটওয়্যারটাকে আমরা ডিবাগ করলাম, ডিবাগ করার পর আমরা কি করব, আবার একটা যে কথাটা বারবার বলতেছি আমরা অ্যাকসেপ্টেবিলিটি টেস্ট করব। তারপর আমরা কি করব, অ্যাকসেপ্টেবিলিটি টেস্ট করব সফটওয়্যারটাকে। অ্যাকসেপ্টেবিলিটি টেস্ট করব, ঠিক আছে? অ্যাকসেপ্টেবিলিটি টেস্ট করার পর এটা যদি কি হতে পারে, একটা ওকে হয়ে যেতে পারে, ঠিক আছে, যে সফটওয়্যার টেস্ট ওকে, আর একটা না ওকে হতে পারে। যদি এখানে আমাদের অ্যাকসেপ্টেবিলিটি টেস্ট ওকে হলো, ওকে দ্যাট মিন্স ইটস ওকে, তার মানে আমাদের এখানেই সমস্যা ছিল, তাই না? আমরা ডিবাগ করছি, অ্যাকসেপ্টেবিলিটি টেস্ট ওকে হয়ে গেছে, আমাদের সফটওয়্যারটা ওকে। দেন আমাদের যদি বলি যে না এটা ওকে হলো না, ঠিক আছে, এটা হচ্ছে নো, অ্যাকসেপ্টেবিলিটি টেস্টও পাস করলো না, ঠিক আছে, দেন তাহলে কোথায় হতে পারে, এটা হচ্ছে বাগের স্পেসিফিকেশন। কোথায় বাগ হতে পারে, বাগটা হতে পারে স্পেসিফিকেশনে। আর স্পেসিফিকেশনে বাগ হওয়া মানে কিন্তু বিরাট বড় একটা ঝামেলা, আবার নতুন করে স্পেসিফিকেশন নাও ইউজারের কাছ থেকে, আবার নতুন করে ডিজাইন করো, আবার নতুন করে অ্যানালাইসিস করো, আবার নতুন করে টেস্ট করো, আবার ইউজারকে দাও। এবং এই সমস্যা দূর করার জন্য অধিকাংশ কোম্পানি যে কাজটা করে সেটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে প্রোটোটাইপ ইউজ করে। তারা যখনই কোনো কাজ পায়, বড় বড় কোম্পানিগুলো যখন আইএসও যদি কেউ আইএসও বা সিএমএমআই বলে না, লেভেল 1 লেভেল 2 লেভেল 3, তখন তারা যে কাজটা করে তারা কিন্তু প্রোটোটাইপটা দেখে, যারা ওই ওখান থেকে একে আসে কি বলে এটাকে অডিটে আসে, তারা দেখে যে আপনারা কিভাবে কাজটা করান ইউজারদের দ্বারা, মানে কি বলে এটাকে ভেরিফাই করান যে আপনার কাছে ঠিক আছে কিনা। তো প্রতিটা কাজ ইউজারের স্পেসিফিকেশন নেওয়ার সঙ্গে সঙ্গে যে জিনিসটা হয় সেটা হচ্ছে একটা প্রোটোটাইপ তৈরি করা হয়, ঠিক আছে? প্রোটোটাইপ তৈরি অনেক সফটওয়্যার আছে, এটা আমাদের কাজ না, এটা অ্যানালিস্টদের কাজ, ওকে? তারা কি করে, প্রোটোটাইপ তৈরি করে তাদেরকে দেখায়, তখন দিয়ে দেওয়া হয় যে আপনারা দেখেন, প্রোটোটাইপটা যখন আমাদের পাস হয়ে যায় তখন কাজ শুরু হয়, ঠিক আছে? আচ্ছা, বাগটা তাহলে স্পেসিফিকেশনও না, তাহলে কোথায় বাগ হতে পারে, আমরা যে বাগটা পাইলাম সেটা স্পেসিফিকেশনও না, তাহলে কোথায় বাগ,
ডেভেলপারদের ভাগ তো আগে বলে দিয়েছে, ঠিক আছে, প্রোডাক্টের ভাগ তো আগে চলে গেছে, ওই অ্যাকসেপ্টেবিলিটি টেস্ট তো পাস করতে পারবে না সে। কম্পাইলার এরর শুনেছেন, অপারেটিং সিস্টেম এরর। আপনারা কি জানেন যে বিশ্বে প্রথম কি গেম জানেন স্যার? ভিডিও গেম বাচ্চারা খেলে না পাগলের মতো, বিশ্বে প্রথম ভিডিও গেম কে ছাড়ছিল আপনারা জানেন? সেটার নাম জানেন? জানেন না? লায়ন কিং। কার কে ছেড়েছিল লায়ন কিং? নাম শুনে কি মনে হচ্ছে লায়ন কিং? এই ধরনের কারা ছাড়ে বেবিদের জিনিসপত্র? ডিজনি। হ্যাঁ ডিজনি। লায়ন কিং ছিল ডিজনির একটা ভিডিও গেম, বিশ্বের প্রথম ভিডিও গেম। সেটাতে কি হলো, তারা একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টে এটা তৈরি করছিল এবং সেখানে টেস্ট হয়েছে এবং প্রচুর পরিমাণ তারা ইনভেস্ট করেছিল একের জন্য, কি বলে এটাকে, মার্কেটিং এর জন্য প্রচুর ইনভেস্ট করেছিল এবং প্রচুর সেল হয়েছিল। এবং সেল হওয়ার পর দেখে অধিকাংশ কাস্টমারের কাছ থেকে অ্যাড শুরু করলো, কি বলে এটাকে, কি আপনাদের প্রোডাক্ট চলে না, কারণ তারা ওই একটা এনভায়রনমেন্টে টেস্ট তৈরি করেছিল, ইউনিক্সে ম্যাক অপারেটিং সিস্টেমে তৈরি করছিল এবং সেখানেই তারা টেস্ট করছিল। তারা কিন্তু এ করে নাই, উইন্ডোজে টেস্ট করে নাই, তারা লিনাক্সে টেস্ট করে না। উইন্ডোজে প্রচুর কিন্তু হিউজ ইউজার, যা পরিস্থিতিতে অন্য কোনোটাতে রান করে না ইউনিক্স ছাড়া, ঠিক আছে। এই যে এই জিনিসটা, এটা হচ্ছে কি কম্পাইলার এরর হতে পারে আমাদের, ঠিক আছে। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট অনেক বড় একটা কথা, মানে কি একটু বুঝাই বলেন আমরা শুনি। এখন এটা যত ইজি হয়ে গেছে, আগে তত বেশি কঠিন ছিল, ঠিক আছে। এখন কিন্তু ইজি হয়ে গেছে, এটা অনেক বেশি, কিন্তু আগে ওটা অনেক বেশি ঝামেলা ছিল প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হওয়া, ঠিক আছে। এই জিনিসটা মানে কম্পাইলার এরর হতে পারে, লাইব্রেরি এরর, অনেক লাইব্রেরি ইউজ করে না, লাইব্রেরি এরর হতে পারে, তাই না? এই জিনিসগুলো হলো, এখানেও যদি এরর না হয়, এটা কম্পাইলার লাইব্রেরি ইটস অল ওকে, দেন কোথায় এরর হতে পারে? রানিং সফটওয়্যারের সাথে কনফিগ করতেছে, কি রকম সেটা? আমাদের এরকম একবার হচ্ছিল যে একই কোম্পানির জন্য আমরা দুই রকম দুটো সফটওয়্যার ডেস্কটপ দিয়ে ডেস্কটপ অপশন দিয়েছিলাম, তো একটা যদি ওখানে ইনস্টল করা অবস্থা থাকতো তখন ওটার লক দিয়ে আরেকটা করবে। আচ্ছা, এখানে ছোট একটা সেশনের কাজ করে নাই তারা, এই জন্য হয়েছিল, এটা সেশনের জন্য, ঠিক আছে। সেশন এবং কুকি একই সঙ্গে ইউজ করতে পারলে খুব ইউজেবল এবং ইউজ করতে না পারলে খুবই ঝামেলা, ঠিক আছে। এটা সেশনের জন্য হচ্ছিল, যখন আপনার এক ইউজারের ডেটা আরেক ইউজারের লক ফাইল চলে যায়, সেটা সেশন এবং কুকি ম্যানেজমেন্টের জন্য হয়। এটা ছোট একটা কাজ, এটা ডেভেলপারদের দিলে ডেভেলপারদের ম্যাক্সিমাম 30 মিনিটস টু আওয়ারের কাজ, ঠিক আছে। সেশন কুকি ম্যানেজ করা, সেশন কুকিতে অনেক কিছু করা যায়, ঠিক আছে। যাই হোক, এটা যেটা হতে পারে হার্ডওয়্যার এরর, ঠিক আছে। আর হার্ডওয়্যার এরর হলে তার মানে কি, নতুন করে যে হার্ডওয়্যারে তারা চিন্তা করছে সেই হার্ডওয়্যারও হবে না, নতুন করে তার সব সেটআপ চেঞ্জ করতে হবে। ইটস আ হিউজ বাগ, ঠিক আছে। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে একটা সফটওয়্যার কি কিভাবে টেস্ট হয়, বুঝতে পারছি? কোনো কি কনফিউশন আছে? আছে? গুড। গুড টেস্টার, সবাই আমাদের উদ্দেশ্য একটা গুড টেস্টার হওয়া, ঠিক আছে। নো দ্য টেকনোলজি, কি অ্যাকচুয়ালি টেকনোলজি বলতে কি বোঝাচ্ছে? আজ মোবাইল কিভাবে ইউজ করতে হয়, নতুন নতুন মোবাইল ফ্রেমওয়ার্ক আসতেছে, ফেসবুক কিভাবে ইউজ করতে হয়, গুগল প্লাস কি করে ইউজ করতে হয়, টুইট করে কিভাবে করতে হয়, এগুলো বলতেছি আমি। নো দ্য টেকনোলজি কি জিনিস এগুলো? হাতে নতুন মোবাইল সেট আছে, আমি অনেক ভালো টেকনোলজি জানি, এর মানে কি এটা? যে সফটওয়্যারটা আপনি টেস্ট করতেছেন সেই সফটওয়্যার প্রতিটা অংশ, প্রতিটা পার্ট জানতে হবে, ঠিক আছে। এবং সেই সফটওয়্যারটা কোন টেকনোলজিতে তৈরি, মানে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি, কোন কোন এনভায়রনমেন্টে কিভাবে এটা বিহেভ করে, এই জিনিসটা জানা ইটস নট সো ইজি, কিন্তু এটা আপনাকে জানতে হবে। আপনি যদি ভালো টেস্টার হতে চান, যে সফটওয়্যারটা আপনি টেস্ট করতেছেন সেটার প্রতিটা অংশ আপনার জানতে হবে, অথবা আপনি সেই সফটওয়্যারকে টেস্ট করতে পারবেন না। আমরা অপরিচিত একটা মানুষের চট করে দেখলাম, আমি কি সেই মানুষের সম্পর্কে মন্তব্য করতে পারবো? কেমন করে করবো? তাকে তো আমি চিনি না, তাই না? আমরা করতে পারি, বাঙালিরা অনেক কিছু পারি, কিন্তু এটা উচিত না, কিন্তু তাই না? একটা মানুষের দেখে মন্তব্য করা, এটা এটা আসলে সে জানে না, এটা একটা এই জন্য মন্তব্যটা করা হলো, অ্যাকচুয়ালি এটা না। আশিক সেরকম সফটওয়্যার একটা দেখলে এটা টেস্ট করা সম্ভব না, তাই না? সফটওয়্যার টেস্ট করতে গেলে অবশ্যই সেই টেকনোলজিটা সম্পর্কে আপনাকে জানতে হবে, তাই না? সেই সফটওয়্যার সম্পর্কে যত বেশি জানবেন, আপনাকে ওটা টেস্ট করা আপনার জন্য তত সুবিধা হবে।
এই জন্য যখনই কোনো সফটওয়্যার আপনাকে টেস্ট করতে দিবে, আপনি টিম লিড হোক আর প্রজেক্ট ম্যানেজার হোক, যে ওটাতে কাজ করতেছে উপর প্রজেক্ট, ডেভেলপারদের কাছ থেকে পারবেন না এটা, তাদের কাছ থেকে কি কি টেকনোলজি ইউজ করা হয়েছে, কোন কোন লাইব্রেরি কোনো ইউজ করে। জাভাস্ক্রিপ্টের প্রচুর লাইব্রেরি, জাভাস্ক্রিপ্টে আমরা দেখবো জাভাস্ক্রিপ্ট কিভাবে লোড ইম্প্যাক্ট দিয়ে দেখাবো আমি, যে কিভাবে জাভাস্ক্রিপ্ট সাইটটাকে স্লো করে দেয়। ঠিক আছে, তো অনেক বেশি স্লো করতেছে। ইমেজের মাধ্যমে কি করে স্লো করা হচ্ছে, ইমেজগুলো কিভাবে ছোট করা যায়, কিভাবে কম্প্রেস করে কোয়ালিটি ঠিক রাখে আপনার সবটাকে ফাস্ট করানো যায়, তাই না? আপনি ফেসবুকে ঢুকছেন, ওটা ঘুরছে 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 ঘুরছে, আপনার জীবনেও ঢুকবেন না। জাকারবার্গ যদি প্রতি মিনিটের জন্য আপনাকে $1 দেয়, তাও ঢুকবেন না। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু এরকম। তাহলে আমি যে সফটওয়্যারটা টেস্ট করতেছি সেটা প্রপারলি কোন টেকনোলজিতে কিভাবে ইউজ হচ্ছে এটা আপনাকে জানতে হবে। পারফেকশনিস্ট এবং রিয়েলিস্ট মানে কি? পারফেকশনিস্ট মানে কি? নিজেকে মানে কি বলতে হবে, এটা কোনো একটা জিনিস বলতে মনে করতে হবে এই সফটওয়্যারটা আমার নিজের, এই সফটওয়্যারটা আমার নিজের। আমি যদি চাইতাম কিভাবে এটাকে আরো পারফেক্ট করতে চাইতাম, ঠিক আছে, ইউজার ফ্রেন্ডলি করতে চাইতাম, এই জিনিসটা পারফেকশনিস্ট মানে নিজের মধ্যে এটা কিভাবে যেটা যায় বলেন, পারফেকশন জিনিসটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, আপনি যদি পারফেকশন জিনিসটা না নিয়ে আসেন তাহলে কেউ কোয়ালিফিকেশন ইঞ্জিনিয়ার হতে পারবে না। মানে খুদ একটা ভাব, এটা আরেকটু ভালো হলে আরেকটু সুন্দর হতো। এই জিনিসটা অনেক দূর আগে নিয়ে যাবে আপনাকে। ঠিক আছে, আমরা কিন্তু অনেকজন কোম্পানিতে একসঙ্গে জয়েন করছিলাম প্রথমে, যখন আমরা যখন ফাইনাল ইয়ারে পড়ি, তো সবাই কিন্তু ডেভেলপার হয়েছে। আমি কিন্তু মানে সি শার্প ডেভেলপার বা জাভা ডেভেলপারের জন্য ক্রেজি ছিলাম এক সময়। সি শার্প প্রোগ্রামিং পাইলে মানে খারাপ করে দিতাম। তো দেখা যেত যখন আমি ঢুকলাম আমাদের কয়েকজনের মধ্যে আমাকে ক্রেজি ঢুকে দেওয়া হলো, কারণ আমার কাজ ছিল ওই হচ্ছে অল্প একটু কোথাও যদি একটু খুঁত পাই ওটা ঘুরে ঠিক করা, ওটা ঠিক করে না করে সামনে যাইতামই না আমি। ঠিক আছে, তো যখন নতুন টেকনোলজি আসলো যে তুমি তাদের শিখতে পারতেছো, তুমি এইভাবে ধরতে পারো, তোমাকে দিয়ে দেবো, কারণ তখন কেউ পাওয়া যেত না। ঠিক আছে, এই জিনিসটা পারফেকশন, আপনার মধ্যে পারফেকশনিস্ট হতে হবে আপনাকে। আমরা কিন্তু না সেই নায়ক নায়কের মুভি দেখি তারা কিন্তু পারফেক্টলি কাজ করে, তাই না? নাকি সবার মুভি দেখি? এখন মুভি দেখার সময় আছে আমাদের? মুভি দেখার সময় নেই না। আচ্ছা, আর রিয়েলিস্ট, আপনাকে রিয়েল ডাটা নিয়ে চিন্তা করতে হবে। রিয়েল একটা ইউজার কোন ধরনের ডাটা দিতে পারে, এই রিয়েল ডাটাগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, ট্র্যাকফুল, ডিপ্লোম্যাটিক এবং পারসুয়েসিভ, কি কথাগুলো অনেক কঠিন না? আপনি একটা ডেভেলপারে বাগ ধরেছেন, আপনি যদি তাকে কি সরাসরি করেন, হ্যাঁ আপনার এখানে বাগ পাওয়া গেছে, আপনি এখন ঠিক করেন নাই, আপনি বাগ সলভ করেন, সে ডেভেলপারের সাথে আপনার কোনো রিলেশন থাকবে নাকি আপনি কোম্পানিতে টিকতে পারবেন? এমন ভাবে বাগটাকে ডেলিভার করতে হবে। ট্র্যাকফুল কেন বলা হচ্ছে, এমন ভাবে বাগটাকে আপনার তার কাছে ডেলিভার করতে হবে, কারণ মানুষের মতো ভুল হবে স্বাভাবিক, আর কাজ করতে গিয়ে ভুল না হওয়াটাই অস্বাভাবিক। ঠিক আছে, এমন ট্র্যাকফুলি আপনাকে ডেলিভার করতে হবে সেই জন্য বাগটা সলভ করেও দেয়, আবার সেই জন্য ইনসালফিশ নাও করে। ঠিক আছে, ডিপ্লোম্যাটিক মানে আপনার বাগটা কিন্তু দেখা যায় আমার এই কাজ আছে আমি পারবো না, আমার এখন একটা ইম্পর্টেন্ট কাজ আছে, হ্যাঁ ডেভেলপার অধিকাংশ সেই কথা বলবো আপনাকে যে আমার একটা এই ইম্পর্টেন্ট কাজটা আছে, আমি কিন্তু এটাকে সলভ করতে পারবো না, এটা আমি পরে করবো। তো ওই আপনি যে বাগটা দিয়েছেন এটা সলভ কেন হয়নি, এটা ম্যানেজমেন্ট আপনাকে আক্স করবে, তাকে না। সুতরাং আপনাকে ডিপ্লোম্যাটিক হতে হবে যে ভাই প্লিজ সলভ করে দেন, দেখেন এই কাজটার পাশে, বা আপনি এই কাজটা করতেছেন এই কাজটার পাশে এটা সলভ করে ফেলেন, দেখেন ওই কাজটা এগিয়ে যাবে, বা এই বাগটা এভাবে অ্যারেঞ্জ করতেছে যে কাজটা আপনার কাছ থেকেও পিছিয়ে নিয়ে যাচ্ছে, এইভাবে হেল্প করতে হবে। মানে কি বলে এটাকে সোশ্যালও হতে হবে এক্ষেত্রে। ঠিক আছে, পারসুয়েসিভ মানে আসলে আপনাকে বুঝতে হবে এখানে যে কোন বাগটা কখন সলভ করা জরুরি। ছোট একটা ডিজাইন বাগ পাইলেন আপনি, স্পেলিং মিস্টেক আছে সেটা নিয়ে যদি আপনি হাউকাউ করেন, আর একটা যদি ডাটাবেজ এরর পাইছেন সেটা যদি পাত্তা না দেন, তাহলে কিন্তু পুরো একটা কি বলে এটাকে অন্যরকম একটা সেশন তৈরি হবে। আপনাকে বুঝতে হবে যে কোন বাগটা ইম্পর্টেন্ট, একটা ডাটাবেজ এরর ইম্পর্টেন্ট নাকি একটা নেমিং কনভেনশন ভুল, বা একটা বানান ভুল, বা একটা ডিজাইনে একটা ভেঙে গেছে, কোনটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি? এক্সপ্লোরার, যে কথাটা একটু আগে বললাম, প্রচুর জানতে শিখতে হবে। যারই সফটওয়্যার পেয়েছেন, যারই অ্যাপ পেয়েছেন, রিলেটেড যে অ্যাপগুলো আছে কি বলে এটাকে, রিলেটেড সফটওয়্যার গুলো মার্কেটে আছে, সেই রিলেটেড সফটওয়্যার গুলো কিন্তু আপনাকে করতে হবে, মানে কি বলে এটাকে দেখতে হবে যে তার সঙ্গে আপনার সফটওয়্যারের মানে একই ডিফারেন্টটা কি, তার সাথে আপনার সফটওয়্যারের মিলটা কি, যেন আপনি সুন্দরভাবে টেস্ট কেস ডিজাইন করতে পারেন। আপনি যদি ভালো এক্সপ্লোরার না হন, আপনি কখনো ভালো টেস্ট ইনপুট ডিজাইন করতে পারবেন না। কি বোঝা গেছে? ভালো টেস্ট ইনপুট ডিজাইন করতে হলে আপনাকে অবশ্যই এক্সপ্লোরার হতে হবে। আপনার সফটওয়্যার রিলেটেড দেখা যাবে দুনিয়াতে যত সফটওয়্যার আসুক রিলেশন থাকে, কিন্তু একটা সাথে একটা রিলেশন থাকে না, মানে এই সফটওয়্যারটা এই সফটওয়্যারের মতো ওই সফটওয়্যারটা কিছু অংশ নিয়ে এটাই কিন্তু হয়, আইডিয়া শেয়ার হয়, নলেজ শেয়ারিং যেটা হয়। তো আপনাকে জানতে হবে যে সফটওয়্যার, দেখবেন কিছু কাস্টমার আছে তারা দিয়ে দেয় যে আমি এরকম একটা সফটওয়্যার চাই। বাংলাদেশে যখন শুরু হয়ে গেল, বই বানানো যখন শুরু হলো, সবাই দেখা যায় রকমারি.com এর সাইটের ওয়েবসাইট ইউআরএল তে পাঠায় দেয় কোম্পানিতে যে আমার এরকম সাইট দরকার। এটা কি করে তারা জানে না, কিন্তু যেহেতু বেশি বই বিক্রি হয়, আমার কিছু বই আছে আমি বিক্রি করতে চাই, আমি এরকম সাইট চাই।
এই জিনিসগুলো আপনার যে যখন কাস্টমার যে সাইটটা সম্পর্কে চাচ্ছে সেই সাইটটা আপনাকে এক্সপ্লোর করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? এটা হচ্ছে এক্সপ্লোরার। ট্রাবল শুট কি, যে কথাটা বললাম একটু আগে, ডিবাগিং যে জিনিসটা, অনেক ধরনের ডেটা দিয়ে আপনাকে টেস্ট করতে হবে। আচ্ছা, পিপল স্কিল, কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, আপনাকে সোশ্যাল হতে হবে, গিয়ে বলতে হবে যে ভাইয়া এইভাবে এই জিনিসটা এইভাবে করতে হবে, বা আপনি ইমেলের মাধ্যমে করুক আপনার কোম্পানি, বা কোনো কোড ট্র্যাকিং এর মাধ্যমে করুক, বা যে জন্যই করুক, আপনাকে সেটা আদায় করে নিতে পারতে হবে। অর্গানাইজড, অর্গানাইজড কি জিনিস আসলে? অর্গানাইজ বলতে কি বোঝায়? আপনি কোনো একটা টেস্টারকে কোনো একটা বাগ দিলেন এবং সেটা অনেক বড় বাগ, ঠিক আছে, সেই বাগটা এর আগে টেস্ট হয়েছে বা সলভ হয়েছে, বা আপনি মার্কিউরি বলেন, এসভিএন বলেন, ব্যাকে আপনি আপডেট নেন, যার পরিস্থিতিতে আপনার পিসিতে বাগটা আছে, অন্য কারো পিসিতে নাই, বা ডেভেলপার সলভ করে ফেলে কমিট করেছে, আপনি জানেনই না, ওকে, বা আপনিও ভুলে গিয়েছেন। কিউরা তো অতিমানব না, সরাসরি আলাদাই ফেলাই দেয় না যে তোমরা অতিমানব হয়ে চলে আসছো দুনিয়াতে, সুতরাং তোমরা পারবো না, তারা তো অতিমানব না, তাদেরও ভুল হতে পারে, তাই না? এই জিনিসগুলো যে আপনি কাজ করছেন তার একটা চেকলিস্ট রাখতে হয়। আপনারা কি রাখেন চেকলিস্ট? কি কাজ করতেছেন? চেকলিস্ট রাখতে হয় যে আমি এই পোর্শনটা টেস্ট করছি, ইটস ওকে, এটা কাজ কমপ্লিট হয়েছে, এই পোর্শনটাতে এই ধরনের বাগ আছে, এরকম চেকলিস্ট রাখতে হয়। প্রচুর ডকুমেন্ট লিখতে হয়। ভালো কি হতে গেলে ডকুমেন্ট, নিজের ডকুমেন্টের মধ্যে নিজে মানে হারিয়ে যাওয়ার মতো অবস্থা, ঠিক আছে? ডকুমেন্ট প্রচুর লিখতে হয়, অর্গানাইজড হতে হবে, ঠিক আছে? অবজেক্টিভ এবং অ্যাকুরেট। অ্যাকুরেট কথাটা আসলে কি, সবাই অ্যাকুরেট, মানে অ্যাকুরেট বলতে এখানে বুঝাচ্ছি অ্যাকুরেট হওয়ার চেষ্টা করা, ঠিক আছে? অ্যাকুরেট একবারে হওয়া যায় না, তাই না? তো আপনাকে একটা গোল ধরে আগাতে হবে, সেটা অ্যাকুরেসি অনুযায়ী কাজ করতে পারতে হবে। এটাকে বলা হচ্ছে অবজেক্টিভ এন্ড অ্যাকুরেট। ডিফেক্ট আর ভ্যালুস, মানে কোন জিনিসগুলো ডিফেক্টিভ বেশি, কোনগুলো কম, যে কথাগুলো বারবার আসছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে যে কোনটা আমি মানে কি বলে প্রায়োরিটি দিব বেশি, আর কোনটা প্রায়োরিটি কম দিব, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে একটা জিনিস কাজ করি, আমরা প্রতিটা পিসিতে এটা লিখি তো একটু, 4,195,895 লেখেন তো, দেখি তো প্রতিটা অ্যাওয়ের করে তো, আমরা একটু অ্যাওয়ের করি তো, নামকে দেখে কি বলে, প্রতিটা পিসিতে কি থাকে? আমি ছোট ছোট জিনিসের নাম ভুলে যাই। হ্যাঁ, ক্যালকুলেটর, ক্যালকুলেটর লিখে আমরা একটু এটা লিখি তো, দেখি কি হয়। এই বাগটা কি আমাদের ক্যালকুলেটর ইটস ওকে নট নট লিখেন, এটা লিখেন তো দেখি এর রেজাল্ট কি আসে। 4,195,835 divided by 3,145,725 multiplication by ওই সেম 3,145,725 মাইনাস প্রথম যেটা দিয়েছিলাম 4,195,835। আমরা দেই তো প্রতিটা একের দেই তো, কোনো এরর আসে কিনা দেখি। রেজাল্ট কি এটার? 0। তার মানে এই আমাদের যেগুলো লেটেস্ট সেহেতু 0 আসছে। আপনারা আগেকার কোনো পিসিতে দিবেন, ইন্টেলের আগের কোনো পিসিতে দিবেন, কখনো দেখবেন ইনফিনিটি দেখাবে, কখনো দেখবেন আপনার এটা হ্যাং করছে, নাম কি এটার, এই ক্যালকুলেটর হ্যাং করে ফেলছে। এটা একটা একের বাগ, ইন্টেলের বাগ, মানে কিছুদিন আগে 2015 এর পর এটা সলভ হয়েছে, ঠিক আছে? এটা একটা ইন্টেলের বাগ। তো দুনিয়ার কোনো প্রোডাক্ট অ্যাকচুয়ালি বাগ ফ্রি না, ঠিক আছে? আচ্ছা, টেস্ট করে আমরা কি যে বাগ ধরতে পারবো, যে বাগ নেই অ্যাকচুয়ালি অলরেডি এক্সিস্ট না, যে বাগ অলরেডি নাই, মানে যে বাগটা নাই সে বাগকে আমরা সফটওয়্যার ধরতে পারবো? তাহলে টেস্টিং কান্ট শো দা বাগ ডাজ নট এক্সিস্ট অ্যাকচুয়ালি, যে বাগটা নাই সে বাগটা তো আমরা ধরতে পারি না। আচ্ছা, একটা ছোট, খুবই ছোট একটা ধরেন একটা এই পেজটা ধরেন আমরা চিন্তা করি, জাস্ট একটা সাইন ইন পেজ, এটা কি সম্পূর্ণভাবে টেস্ট করা সম্ভব? এই পেজটা করে বলা সম্ভব যে আমাদের এটা সবগুলো টেস্ট কমপ্লিট হয়ে গেছে, জাস্ট লগইন? কারণ হিউজ নাম্বার অফ ডেটা, মানে এত বেশি ভেরিয়েশন আর এত বেশি দেখা যাবে। আমি একটা ইউজার পেয়েছিলাম, সে কি করে
আমরা যখন টেস্টিং এর জন্য তালাটা নিয়ে প্রথম টেস্টিং এর জন্য কিছু রাখছিলাম, সে আমাকে একটা জিনিস দেখালো, জাস্ট এভাবে দিয়ে সে একটা বাগ অ্যারেজ করতে পারে, জাস্ট ইউআরএল দিয়ে এরকম করে দিলে লগ ইন হয়ে যায়। আজব ধরনের, আমি তো শতম হয়ে গেছিলাম তার বুদ্ধি থেকে। সেই মেল অ্যাড্রেসটা ঠিক দেই, পাসওয়ার্ডে সেই ইউআরএলটা কপি করে পেস্ট করে দেই, দিয়ে বলে দেখেন ম্যাম লগ ইন করতে পারছি। মানে এত বেশি ডাটা দেয়ার আর এত বেশি ভেরিয়েশন, নর্মাল একটা এর জন্য আপনি কখনো গ্যারান্টি দিতে পারবেন না যে সব ধরনের টেস্ট হয়ে গেছে, ইটস নট পসিবল। ঠিক আছে, এই জিনিসগুলো এগুলো করেছেন আপনারা, কখনো টেস্ট করেছেন? আমিও কিন্তু এত টেস্ট করেছি, এই মানে তালা ট্রেনিং রিলিজের আগে, জাস্ট আগের রাতে এই জিনিসটা জানছি এভাবে ধরে ধরে এটা করা যায়। এবং সে কোনো ক্যাপচার দেয় না, অল ক্যাপচার ক্ষেত্রে সেই কাজটা করতো, যার পরিস্থিতিতে আমরা এটা সলভ করতে হয়েছে। আগের রাতে ডেভেলপার রাত 3টা পর্যন্ত মানে টেস্ট করে এই কাজটা করে। ক্যাপচার গুলোর ক্ষেত্রে সে প্রতিটা ক্যাপচার ফিল্ডে কি করতো, জাস্ট এরকম করে ডেটা ধরতো, ধরে দিয়ে সে করে ফেলতো। এখন আর হবে না চোখে, হ্যাঁ এখন আমরা এটা বন্ধ করে রাখছি, কিন্তু এটা কিন্তু করতে পারতো সে। এই জিনিসগুলো, হ্যাঁ, যে টেস্টিং এ এত বেশি ভেরিয়েশন, এটা সম্ভব না যে সবগুলো, মানে কেউ যদি বলে যে আপনাকে জিজ্ঞেস করলো ম্যানেজমেন্ট থেকে যে আপনি এটা সবগুলো করছেন, আপনি সবগুলো কখনো বলবেন না। আপনি যেটা বলবেন যে আমি এইগুলো করেছি, কারণ ইটস নট পসিবল সবগুলো টেস্ট করা। যেমন কাস্টমারকে কিন্তু বলতে হয় না যে আমি আপনাকে কি কি দেবো, তাকে বলে দিতে হয় সফটওয়্যার তৈরি, তার থেকে কোনো স্পেসিফিক নিয়ে আসবে যে এগুলো কিন্তু আমরা দিচ্ছি না। কারণ আপনি কোনটা কি কি দিব এটা বললে সে ভুলে যাবে, কোনটা করে দিচ্ছেন না ভালো করে বললে তখনই গেস্ট করে কি আপনার সাথে সমস্যা করতে পারবে না। দেখবেন ম্যানেজমেন্টে যারা বড় আছে তার কাস্টমারে গিয়ে প্রোটোটাইপ দেখানোর সময় সর্বপ্রথম বলে দেয় যে এই ফিচার কিন্তু এর মধ্যে নাই, এবং এই ফিচারের জন্য এক্সট্রা কস্ট লাগবে, এই কথাগুলো কিন্তু বলে দিতে হয়। ঠিক আছে, ঠিক সেই রকম এই জিনিসটা। হ্যাঁ, আচ্ছা, আমরা টেস্টারদের কাজ কোয়ালিটি, মানে প্রোডাক্টের কোয়ালিটি এনশোর করা না। হ্যাঁ, যে কাজটা আগে বলেছি, প্রোডাক্টের কোয়ালিটি এনশোর করবে কারা? যারা স্পেসিফিকেশন নিয়ে আসবে ম্যানেজমেন্ট। আমাদের কাজ প্রোডাক্টটাকে বাগ ফ্রি, যত সম্ভব বাগ ফ্রি করা। ঠিক আছে, এই যে এনভায়রনমেন্ট, যে কথা একটু আগে বললাম, যে লায়ন কিং যে গেমটার ক্ষেত্রে এনভায়রনমেন্টে টেস্ট করতে হবে, যত বেশি এনভায়রনমেন্ট টেস্ট করা পসিবল করা উচিত অ্যাজ এ এন্ড ইউজার। ঠিক আছে, ইচ্ছা মতো ইনপুট দিয়ে দিয়ে। আচ্ছা, কোনো অ্যাপ্লিকেশনে 100% বাগ ফ্রি না, জাস্ট আচ্ছা কাস্টমার হয়ে, যে কাস্টমার আমাদেরকে প্রোডাক্টটা টেস্ট করতে হবে। বিল্ড ইউর ক্রেডিবিলিটি, কি জিনিস এটা ক্রেডিবিলিটি? আমরা যখন প্রোডাক্টে যেরকম কোয়ালিটি বলি না, আমরা পিপলের কিন্তু ক্রেডিবিলিটি বলি। একটা মানুষ, যখন আমরা মানুষ এজ এ হিউম্যান বিং চিন্তা করি, আমরা তার ক্রেডিবিলিটি বলি। আর যখন কোনো কোম্পানির কথা চিন্তা করি তখন তাকে বলি অথেন্টিকেশন ওই কোম্পানির, মানে ট্রাস্ট। আপনাকে আপনার কোম্পানিরও ট্রাস্ট করতে হবে, ডেভেলপারও ট্রাস্ট করতে হবে যে আপনি বার্তা দিয়েছেন বলে তাকে অযথা হ্যারাস করার জন্য বার্তা দেন নাই, বার্তা আছে বলে দিয়েছেন। কোনো ধরনের পলিটিক্স করাই যাবে না, এর মধ্যে ঢোকাই যাবে না, আপনার কেরিয়ার ধ্বংস। অনেস্টলি ক্যারিয়ার ধ্বংস প্রথম কারণ হচ্ছে এমপ্লয়ীদের কোম্পানিতে পলিটিক্স করা। আমরা বাঙালিরা বাইবন পলিটিশিয়ান, তো এটা একটু সমস্যা আমাদের জন্য, এটা ওভারকাম করা অ্যাকচুয়ালি, কিন্তু এটা করতে হয়। আপনি যদি মনে করেন আপনার ক্যারিয়ার ক্লিন রেখে জীবনের উপরে আকাশ মানে উপরে যে উঠবেন, তাহলে এটা বন্ধ করতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে আপনি যেটা বলতেছেন ট্রাস্ট ওয়ার্দি, রিলায়েবল হতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আপনার ক্রেডিবিলিটি বাড়াবে। আমি জানি আমার এই ডেভেলপারটা বা এই টেস্টারটা বা আমার এই ডিজাইনারটা, আমার যদি রাত 11টার সময় বড় একটা ডিজাইন মানে বড় প্রবলেম পাই, তাকে আমি কল করলে সে সলভ করে দেবে। আমি কি তাকে কখনো হারাবো? নেভার, কখনোই হারাবো না। এনিহাও তার স্যালারি 10,000 টাকা বাড়াই দেওয়াও রাখবো। কিন্তু আমি জানি যে আমার এই ডেভেলপার 3টার সময় ক্লাস শেষ হয়ে যায়, অফিস শেষ হয়ে যায়, 3:10 তাকে কল করলে তার মোবাইল বন্ধ পাবো না, শিকারি দিবে। যতদিন তাকে আমার প্রয়োজন আমি রাখবো, তারপর বলবো ঠিক আছে আল্লাহ হাফেজ, আমি নতুন একটা পেয়েছি। সব কোম্পানির জন্যই তাই, সব ম্যানেজমেন্টের জন্যই তাই। ঠিক আছে, এই জিনিসগুলো নিজের ক্রেডিবিলিটি, এটা অনেক টাফ একটা জিনিস ক্রেডিবিলিটি বিল্ড করা। গুগলে কাজ করে 10,000 এমপ্লয়ি, তার মধ্যে সুন্দর পিচারকে কেন নিয়েছে তারা? তাকে সিইও কেন বানানো হয়েছে? কারণ সে 14 বছর ধরে গুগলে অনেক ভালো সার্ভিস দিয়েছে। ফেসবুক তৈরি হয়েছে 2004-এ, 12 বছর হয়েছে। ফেসবুকে এখন পর্যন্ত ফেসবুকে জাকারবার্গের সাথে আছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু মাত্র 5 জন আছে, 2800 এমপ্লয়ির মধ্যে মাত্র 5 জন। কেন? সে তো সবাইকে রেখে দিতে পারতো, যতগুলো দিয়ে শুরু করছে রাখছে, সে 5 জনকে রাখছে। এবং সে এখন যখন সে এই দেশে ও দেশে যাচ্ছে এবং বিভিন্ন কাজ করতেছে, সে 5 জনকে সে সময় করে নিয়ে করতেছে। কেন করতেছে? বাবা তুমি অফিসে বসে কাজ করো, তোমার ঘুরে টাকা নষ্ট করার দরকার আছে আমার? সেটা সে চিন্তা করছে? করছে নাকি? আমি একটা মানে এমপ্লয়িকে অনেক বেশি হাই কোয়ালিটি বানাই ফেললাম, তারপর সে থাকবে কিনা? একটা কথা আছে, সিএফও কে বলছে, মানে ফিনান্সিয়াল অফিসারকে বলছে যে আপনি যত টাকা খরচ, মানে ফিনান্সিয়াল অফিসার সিইও কে বলছে যে আপনি যে টাকা খরচ করে এমপ্লয়ীদেরকে কোয়ালিফাই বানাচ্ছেন, তারা যদি চলে যায় তাহলে আপনার লাভ কি?
এই যে টাকা নষ্ট করতেছেন কোম্পানির, তখন সিইও আবার সিএফ কে বলছে, ফিনান্সিয়াল অফিসারকে বলতেছে, আর আমি এদিকে যে এরকম রেখে দেবো, এরা যদি থেকে যায় তখন কি হবে কোম্পানির? ঠিক আছে, তো এই ক্রেডিবিলিটি অনেক বড় একটা ইস্যু। এই জিনিসটা যদি আপনার কিউ হিসেবে বিল্ড করতে পারেন, আপনার ক্যারিয়ারের জন্য ভালো, আবার কোম্পানির জন্য ভালো। আপনি যে কোম্পানিতে আছেন কোম্পানির জন্য ভালো, বোথ আর বেনিফিটেড। ঠিক আছে, আচ্ছা, টেস্ট হোয়াট ইউ অবজার্ভ। আসলে আপনি কি টেস্ট করতেছেন সেটা আপনি নিজে বুঝতে হবে। আপনি যেন আরেকবার টেস্টিংটা করে তাকে দেখাইতে পারেন রিপিটেডলি, যে টেস্ট এইভাবে যদি আমি টেস্ট করি এই বাগটা এরাইজ হচ্ছে। ঠিক আছে, যতগুলো বাগ আপনি পেয়েছেন সবগুলো যে ফিক্স করতে হবে এর কোনো প্রয়োজন নেই। যে কথাটা আগে বলেছি, যেগুলো বাগ ফিক্স করা জরুরি সেগুলো ফিক্স করবো। ঠিক আছে, যেগুলো ফিক্স না করলেও দেখা যায় খুব কম পরিমাণ ইউজার ওই কাজটা করে, বা খুব কম পরিমাণ ইউজার ওই পেজটা ইউজ করে, সেগুলো পরে করলাম, ধীরে ধীরে করা যায়। ঠিক আছে, রিভিউ কম্পিটিটিভ প্রোডাক্ট। আপনার যারা মার্কেটে কম্পিটিশনে আছে তাদের প্রোডাক্ট রিভিউ করবেন, এটা হিউজ কাজে লাগে। ঠিক আছে, বিশ্বের বড় 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 30টা কি বলে ট্রেনিং কোম্পানির ইউআরএল নাম, তারা কি কি ট্রেনিং করে বললে আমি বুঝতে বলে দিতে পারবো, কারণ 4 বছর ধরে আমি পড়ছি তারা ট্রেনিং করার আগে। তাদের প্রোডাক্টে খাইছে, তাদের প্রোডাক্টে ঘুমিয়েছি, তারা কিভাবে করতেছে সেটা দেখছি। ইটস ফ্যাক্ট। কম্পিটিটরদের দেখতে হবে, তাদের সাথে ভিউ করতে হবে, তাদের কি আছে আপনার কি নাই, ইউজার কি চাচ্ছে, এবং ইউজার যেটা চাচ্ছে সেটা তাদের আছে কিনা, যদি তাদের না থাকে তাহলে ছেড়ে দেন। এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে হয়। ঠিক আছে, ফলো স্ট্যান্ডার্ড এন্ড প্রসেস। অলওয়েজ স্ট্যান্ডার্ড ফলো করে কাজ করতে হয়। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফলো করে আমরা হিসেবে শিখবো। ঠিক আছে, কিভাবে স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজগুলো করতে হয়। আচ্ছা, আপনাকে একটা সফটওয়্যার টেস্ট করতে দেওয়া হয়েছে, কোড সফটওয়্যার কোড টেস্ট করতে দেওয়া হয়েছে, সে কোড টেস্টই করা যাবে না, নট টেস্টেবল। নট টেস্টেবল কোড দেখেছেন কখনো কেউ? দেখেন নাই? ডেভেলপাররা ডেভেলপার নট টেস্টেবল কোড কি অ্যাকচুয়ালি? কোন কোডকে আমরা নট টেস্টেবল বলি? যাই না, যে কোডটা ক্লিয়ার না। আচ্ছা, কোনো বড় প্রজেক্ট, হ্যাঁ বলেন। না, অ্যালাইনমেন্ট ঠিক থাকে তো ইস্যু না, জাস্ট আপনার টান দিয়ে ধরে নেটবিনস বা ইক্লিপসে বলে দিলেন যে এটা ফরম্যাট করো, কোড ফরম্যাট, সে 1 সেকেন্ডে করে দেবে, লেস দেন 1 সেকেন্ড, মানে কয়েক মিলি সেকেন্ডে করে দেবে, এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, একটা কথা আছে না, আমরা সবাই নাম জানি গ্লোবাল ভেরিয়েবল কি। প্রজেক্টে কখনো বড় প্রজেক্টে গ্লোবাল ভেরিয়েবল ইউজ করা যাবে না। আপনার শক্তিও নেই প্রজেক্টে কোথায় কোথায় গ্লোবাল ভেরিয়েবল আছে আপনি খুঁজে বের করতে পারবেন। এবং গ্লোবাল ভেরিয়েবলের সাথে লোকাল ভেরিয়েবল কনফিগ করে হাবি জাবি করে প্রজেক্টে কি ধরনের কাজ করবে প্রজেক্টও জানবে না, আপনিও জানবেন না, ডেভেলপারও তো জানবে না। প্রজেক্টে কখনো গ্লোবাল ভেরিয়েবল ইউজ করা যাবে না, ওটা ক্লিয়ার কোড বলা হয় না। ঠিক আছে, আরেকটা যে জিনিস আছে, রিফ্যাক্টরিং করতে গিয়ে আমরা গ্লোবাল ভেরিয়েবল উঠাই ফেলি যদি কেউ ইউজ করে, কোড সবসময় রিফ্যাক্টর করতে হয়। আরেকটা হচ্ছে গিয়ে একই নামে 2-3 জায়গায় ফাংশন লিখে রাখছি, আমার নিজেরই শক্তি নেই, আমি কোথায় খুঁজে যাবো কোন ফাংশন কখন ইউজ করছি। ঠিক আছে, এই জিনিসটা করা যাবে না। সেম নামে ফাংশন তৈরি করা যাবে না, সেম নামে ফাইল তৈরি করা যাবে না। আমি যাদেরকে ভালোবাসি তাদের নামে সব ফাইল, আমার কাছে কাকে বেশি ভালোবাসতে, আবার কার নামে কোন ফাইল করছি, আর কাকে কম ভালোবাসতে আমি প্রজেক্ট থেকে বুঝবো। স্ট্যান্ডার্ড ইউজ করতে হবে। ইউজার রেজিস্ট্রেশন মিন্স ওই ফাইলের নামে ইউজার রেজিস্ট্রেশন, ওই ফাংশনের নামে ইউজার রেজিস্ট্রেশন। ঠিক আছে, ওই ফাংশনের মধ্যে যে কাজগুলো রেখেছি ফার্স্ট নেম লাস্ট নেমে দিতে হবে, এবিসি একটা ফিল্ডের নাম, আরেকটা নাম সিডি, আরেকটা নাম এক্সওয়াইজেড। ইটস নট আ ক্লিয়ার কোড। ফার্স্ট নেম যদি ডেটাবেসের নাম থাকে, কোডের মধ্যেও যেন ফার্স্ট নেমটা থাকে। ঠিক আছে, বুঝে গেছে? গুড। কোড না বুঝে আপনারা যারা যারা কিভাবে আছেন কোম্পানি থেকে বলবেন, ঠিক আছে, কোড না বুঝে আসলে টেস্ট করা ইটস হিউজ টাফ। ঠিক আছে, কোডগুলো দেখতে হয়। ঠিক আছে, সবসময় যেন টেস্ট করা যায়। আমি যখন একটা নতুন মডিউল অ্যাড করছি, সেই আগের যে মডিউল ছিল সেটার সাথে এটা যে রিলেশন, এই রিলেশনটার জন্য যেন আগের যে মডিউলটা করা আছে ওটা যেন হ্যাম্পার না হয়। ঠিক আছে, রিইউজেবল হয়, যেন প্রজেক্টকে এক্সপান্ডেবল করা যায় যেন, তাই না? নতুন নতুন ফিচার না দিলে কি প্রজেক্টে আসবে ইউজাররা? গুগল প্রতিনিয়ত নতুন নতুন প্রজেক্ট দিচ্ছে, তাই না? নতুন নতুন ফিচার অ্যাড করতেছে, এই জন্য তো আমরা গুগল ইউজ করতেছি। ইয়াহু কিন্তু বিশ্বে 1995 শুরু হয়েছে, এবং তারা কিন্তু বিশ্বের প্রথম ইমেল অ্যাড্রেস নিয়ে এসছে, তারা এখন কোম্পানির বিনিময়তে ধান্দা করতেছে, তাই না? এই ইয়াহু 2006-এ ফেসবুকে কিনে নিতে চেয়েছিল। ঠিক আছে, এই যে মানুষের জন্য যে কাস্টমারদের জন্য নতুন মডিউল ইউজ করতেছি, এই জিনিসগুলো যেন মডিউল ইউজ করার পর আগের গুলো যেন এফেক্ট না পড়ে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এক্সট্রা থ্রেড, যে জিনিসটা একটু আগে কথা বললাম, প্রয়োজন নাই ফর লুপের, বাবা ফর লুপ হাজার খানেক ফর লুপ, এত বড় লাইনে ফর লুপ, কোন ফর লুপের মধ্যে কোন ফর লুপ এটা ডেভেলপারই বুঝতে পারে না, আমি কেমন বুঝবো, তাই না? ফর লুপ ইউজ করা থেকে, লুপিং ইউজ করা থেকে ভালো ফাংশন ইউজ করা, ওটাকে ছোট ছোট ফাংশনে ভাগ করে ফেলা। যেগুলো লুপের মধ্যে করা হয় সেগুলো চাইলে কিন্তু প্রতিটা অংশে আমি একটা ফাংশনে ভাগ করে ফেলতে পারবো।
এই জিনিসগুলো, ঠিক আছে? এই যে নো সাম অফ গ্লোবাল ভেরিয়েবল। আচ্ছা, ইউনিট টেস্টটা অনেক বেশি জরুরি, ঠিক আছে? ইউনিট টেস্ট করতে হবে, সেটা ডেভেলপার করুক আর কোডার করুক আর অ্যানালিস্ট করুক, ঠিক আছে? এটা করতে হবে। আচ্ছা, এই দুটো থাক, আমরা তাহলে আবার টুলস দিতে পারবো না, এই দুটো নেক্সট দিন বলবো, ঠিক আছে? আমরা লোড টেস্টিং একটা টুলস দেখি, ঠিক আছে? আমরা লোড ইম্প্যাক্ট নাম শুনেছি আমরা কেউ কখনো? লোড ইম্প্যাক্টের শুনি নাই? নোবডি? আপনারা শুনেন নাই লোড ইম্প্যাক্টের নাম? কি করে লোড ইম্প্যাক্ট অ্যাকচুয়ালি? নাম শুনে কি মনে হচ্ছে? আমি যে এক্স্যাক্টলি, কাছাকাছি হয়েছে। আর কিছু? আর কেউ কিছু বলতে পারতেছি না লোড ইম্প্যাক্ট কি করে? না, আপনার শুনে তো অনেক কিছু বোঝা যায়। হ্যাঁ, লোডিং এর ব্যাপার তো অবশ্যই আছে। কি ধরনের সেই লোডিং এর ব্যাপার? লোডটা আসলে কিসের উপর নির্ভর করে? নেটের উপর নির্ভর করতে পারে, সাইটের এবং সাইটের কত ওয়েট, মানে আমি কি পরিমাণ ইয়ে আছে তার ইউজার কত ইউজ করতেছে এটা জানি। তারপর এই তো হচ্ছে, আপনারটা অনেকক্ষণ আগে গেছে। তারপর তারপরে আমার সাইটে আসলে এগুলো অনেক কিছু, যেমন ইমেজ বেশি থাকলে সেক্ষেত্রে আমার এক্স্যাক্টলি। তারপর এই তো সুন্দর হচ্ছে। ফাইলগুলোর উপর নির্ভর করতে পারে। যেটা আমরা একটু লগ ইন করি লোড ইম্প্যাক্টে সবাই, না তো ভুলে যাবো, পরে ভুলে যাবো না, ভুলে যাবো। আচ্ছা, ক্রোমের একটা আছে তো, আমি আচ্ছা, আমি জাস্ট 3টা সিনারিও আগে দেখাই, তারপর বলি। এটা অ্যাকচুয়ালি একটা অটোমেটেড টুলস, যার মাধ্যমে কোন কোন পেজ, প্রতিটা ইন্ডিভিজুয়াল পেজ আছে না আমাদের সাইডে, কোন পেজটা কত টাইম নিচ্ছে, এবং ওই পেজে ইমেজ সবচেয়ে বেশি সাইটগুলো কেন ভারী হয়, ইমেজের জন্য, হ্যাঁ, জাভা স্ক্রিপ্টের জন্য, আর সিএসএস এর জন্য, যেগুলো ডিজাইন রিলেটেড ইস্যু। কিন্তু জাভা স্ক্রিপ্ট, সিএসএস, ইমেজ, এগুলো সবই কি ডিজাইন রিলেটেড ইস্যু না আমাদের? তো প্রতিটা ইন্ডিভিজুয়াল পেজের কোনটার পেজের কত টাইম নিচ্ছে, এটা বসে আমাদের ঘড়ি দেখে বা স্টপ ওয়াচের মাধ্যমে দেখা যাচ্ছে আপনার। লোড ইম্প্যাক্টের মাধ্যমে আমরা লোড টাইমটা নিতে পারি, বা কতজন ইউজার হলে, বেশি ইউজার কম ইউজার একটা আছে না, ব্রোকেন হয়ে যায়। দেখুন সরকারি সাইটগুলো অধিকাংশ যখন 10,000 বেশি ইউজার হয়, ঢুকতে পারি না, আমরা ঘুরতে থাকে। এসএসসি রেজাল্ট দেখা খুব কষ্টকর না? ম্যাট্রিক ইন্টার রেজাল্ট দেখা? তাই? আসলে এটা কোনো খেয়াল করি নাই। তাই না, এটা অবশ্যই আমি কোনো খেয়াল করি নাই, ব্যাপারটা খুবই কম করা হয় যদিও। আচ্ছা, এটা যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি আপনার ওই লোড নিতে পারে না, যখন ইউজার বেড়ে যায়, দেখবেন ঘুরছে তো ঘুরছে। আমার বোন, ছোট বোন যাওয়ার পরীক্ষা দিয়েছিলাম, বলছি যতদিনের সবার দেখার ভাব, সেই সময় তখন দিনে তখন রেজাল্ট দেখবো আমি, আমার পক্ষে সম্ভব না। কারণ সে ঘুরে 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 11টা দিয়েছে, একটা পর্যন্ত ঘুরতেছে, সেই স্কুলে গিয়ে রেজাল্ট নিয়ে আসছে, কিন্তু আমি দিতে পারি না। ব্যাপারটা এরকম। এই লোড ইম্প্যাক্টটা হচ্ছে কি আপনার সাইটটা কত ইউজার হলে কত বেশি লোড টাইম নেবে সেটা দেখার জন্য, ঠিক আছে? সেটা কিভাবে কাজ করে, এখানে একটা লোড ইম্প্যাক্টের একটা আছে। আচ্ছা, গুগল ক্রোমের জন্য আমাদের একটা রেকর্ডার পাওয়া যায়, ঠিক আছে? গুগল ক্রোমের একটা রেকর্ডার পাওয়া যায়, সেটা আমরা একটু ইনস্টল করি। এখানে পাওয়া গেছে, একটা ইউআরএল দেই, ডেস্টিনেশনটা করে দিই 1 মিনিট।
হ্যাঁ, লোডিং প্যাক ইনস্টল হয়ে গেছে। যখন লোডিং প্যাক ইনস্টল হয়ে যাবে ক্রমের জন্য তখন দেখবেন এই সাইনটা চলে আসছে, ঠিক আছে, লোডিং প্যাক সিনারিও রেকর্ড, ঠিক আছে। তাহলে আমরা এখন যেটা করি, ইউআরএল দেই, একটা ভ্যালিড ইউআরএল দেই। ধরেন আমি দেখতে চাচ্ছি যখন কোনো ইউজার আমার এসে কোর্স পেজে যাচ্ছে, এই পেজটা লোড হওয়ার জন্য সেই ইউজারের কতক্ষণ টাইম লাগছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি রেকর্ড শুরু করলাম, একটু দেখলাম কিছুক্ষণ, দেন ধরেন একটা কোর্সে গেলাম আমরা, আপকামিং কোর্স দেখি আমরা একটু। আচ্ছা, আমাদের একটা ফ্রি আপকামিং কোর্স আছে, দেখি। ওকে, এখানে একটা ইউজার আসলো, কিছুক্ষণ পরে আমরা দেখি লোড টাইমটা বোঝার জন্য কিছুক্ষণ থাকতে হয় চাইলে, ঠিক আছে। আমরা কিছুক্ষণ পড়লাম, করার পর ওকে, আমার কোর্সটা পছন্দ হয়েছে, আমি এখন সাইন আপ বাটনে ক্লিক করলাম ধরেন ফর এক্সাম্পল। আচ্ছা, দেন আমি রেকর্ডটা স্টপ করে দিলাম। ও, আমি ইউআরএল দেইনি, মাই গুডনেস, হোয়াট ডিড আই ডু, সরি, আমি ইউআরএল না দিয়ে রেকর্ড করেছি। হোয়াট, আচ্ছা, দুটো হয়ে গেছে, সে টাইম নেবে কিছুক্ষণ। আচ্ছা, কারা কারা গ্রুপে রিকোয়েস্ট পাঠিয়েছেন? আমাদের একটু লোড টাইমটা নিয়ে আমরা তখন একটু দেখে নিই। আচ্ছা, এখানে টেস্ট চিহ্ন তৈরি হয়ে গেছে, ঠিক আছে, এটা ভ্যালিডেট করে ফেলছে, এটা ভ্যালিডেট হয় নাই, আছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমাকে পাথ ধরে বলে দিয়েছে, দেখেছেন, আমাদের একটা আছে, ফোল্ডার আছে, ফ্রন্ট এন্ড অ্যাসেট, তার মধ্যে সিএসএস নামে আরেকটা ফোল্ডার আছে, সেটার মধ্যে megamenu.css নামে একটা সিএসএস ফাইল আছে, ঠিক আছে। ঠিক এভাবে এখানে প্রতিটাতে দেখেছেন গেট মেথড ইউজ করা হয়েছে। আর আমাদের একটা পিএসপি তে তৈরি, তো পিএসপি তে গেট মেথড, পোস্ট মেথড এগুলো ইউজ করা হয় না, আপনারা জানেন। আচ্ছা, দেখছেন জেএস আছে, আমরা একটু যাই এই জেএসটাতে, ফর এক্সাম্পল ধরেন একটা জেএসটাতে যাই আমরা। এভাবে কি কোড দেখেছেন কখনো? কোড ইনস্পেক্ট করেছেন কখনো? করেছেন? কি করা হয় কোড ইনস্পেক্ট করে? হ্যাঁ, দেখে ফ্রন্ট এন্ড থেকে ঠিক করে তারপর কোডিং এ চেঞ্জ করা যায়, তাই না? কোড ইনস্পেক্ট খুব সুন্দর একটা জিনিস আমাদের, দেখেন। আচ্ছা, সাকসেসফুলি ক্লিক করছি। আচ্ছা, তো এইভাবে প্রতিটা যে আমাদের যে মানে কি বলে এটাকে, সিএসএস যে আপনার কাজ, আমাদের কোডার হিসেবে যে আমাদের কাজ জাস্ট এই পেজটা আমাকে ইন্সপেক্ট করতে বলা হয়েছে, এটার হচ্ছে গিয়ে এটা আমাকে জাস্ট কোথায় দিয়ে দেওয়া, একে ডেভেলপার কাছে পাঠিয়ে দেওয়া, ঠিক আছে। ডেভেলপাররা দেখে, আচ্ছা, কোড ইমপ্যাক্টে একটা যদি পেজ যদি 3 সেকেন্ড থেকে 8 সেকেন্ড এর মধ্যে আসে, ইটস ওকে, ঠিক আছে। এর বাড়তি সময় যদি লাগে কোনো ইউজার রেকর্ডের মধ্যে, তাহলে বুঝবেন যেটা হচ্ছে কি আপনার সমস্যা আছে, ঠিক আছে। আমাদের কতক্ষণ লেগেছে দেখি আমরা একটু। এটা হচ্ছে লাইন অফ কোড 298 পেয়েছে, আমরা এখানে যাই একটু। দেখছেন, ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ডিউরেশন, ভ্যালু এবং ডিউরেশনটা দিয়ে দেওয়া যায়, মানে সরি ভ্যালু না, তো এটা কি বলে, ভার্চুয়াল ইউজার দিয়ে দেওয়া যায়। ভার্চুয়াল ইউজার বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি? ম্যাক্সিমাম ইউজার, একই টাইমে যখন আমি ম্যাক্সিমাম 50 ইউজার দেবো, তখন সে বলবে যে এই লোড ইমপ্যাক্ট দ্বারা যে 50 ইউজার থাকলে আপনার সাইটটা কতক্ষণে আসবে, ঠিক আছে। আমাদের আগেকার একটা সিনারিও আছে, দেখি আমরা, তারপর নতুন একটা সাইট দিই আমি, না সরি, টেস্ট হয়ে যাব।
আপনারা কি লোড ইম্প্যাক্ট ইউজ ওপেন করছেন? গুগল দিয়ে দেখতেন গুগল তৈরি হতে কতক্ষণ লাগে লোড করতে। রেজিস্ট্রেশন করবেন, বেশি কিছু ডাটা লাগে না তো, এখানে খুবই অল্প সময় ডাটা লাগে। এটা বিজি নাম্বার না মেসেজ নাম্বার টেস্ট ডিসপ্লে করছে। আচ্ছা নম্বর দেখছেন, এটা কিন্তু অ্যামাজনের প্রোডাক্ট একটা, ঠিক আছে? অ্যামাজনের নাম শুনছি আমরা, অ্যামাজনের একটা এপিআই, ঠিক আছে? তো তাদের ওখান থেকে তারা মানে ইউজার কোথা থেকে দিয়ে কিভাবে তারা করছে সেগুলো দিয়ে দিচ্ছে। ভার্চুয়াল ইউজার কতজন অ্যাক্টিভ দেখছেন, ভার্চুয়াল ইউজার কতজন অ্যাক্টিভ এবং টাইম কতক্ষণ সেটা বলে দিচ্ছে। দেখছেন টাইম বলে দিচ্ছে কিন্তু। এবং আমরা চাইলে আরো বেশি যে অ্যাগ্রিগেট যেগুলোকে বলে উইজার্ড বলি না আমরা, উইন্ডোজের ক্ষেত্রে উইজার্ড বলি না অ্যাড করি, সেই উইজার্ড অ্যাড করে দিতে পারবো। এটা একটু সেই সব কত সেকেন্ড নিচ্ছে দেখেন, অ্যাড সেট এদিন চলে আসছে। কতজন ইউজার থাকলে কত সেকেন্ড নিচ্ছে, কতজন অ্যাক্টিভ ভার্চুয়াল ইউজার আছে, এটা হচ্ছে লোড টাইম, ঠিক আছে? অ্যাক্টিভ ভার্চুয়াল ইউজার এবং হচ্ছে লোড টাইমটা দিচ্ছে। দেখছেন এখানে সবচেয়ে বেশি লাগছে, তাই না? অবশ্য এখানে অ্যাক্টিভ ভার্চুয়াল ইউজার কজন ছিল, এখানে 8 জন না? এই সময়টা লোড টাইমটা সবচেয়ে বেশি লাগছে। আপনারা অন্য কোনোভাবে লোড টেস্টিং করেছেন কেউ কখনো? কোনোভাবে করেন নাই? কেন জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশনের মাধ্যমে করেন না? এটা তো নরমালি করা হয়, এই এইচটিএমএল ভ্যালিডেশন, জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন, এগুলো করেন নাই? সমস্যা নেই, দেখাই দেবো আমি, ঠিক আছে? তবে এটা হচ্ছে ফ্রি করার জন্য সবচেয়ে ভালো, তো পেইডও আছে এটা, ঠিক আছে? পেইড ফিচার করলে ভার্চুয়াল ইউজার বাড়ায় দেওয়া যায়, ঠিক আছে? ধরেন 1 মিলিয়নও করা যায়। আপনি 1 মিলিয়ন ইউজার ইউজ করলে আপনার সাইটটা কিরকম বিহেভ করবে সেটা বলে দেবে, ঠিক আছে? এখান থেকে আপনি দেখেন আপনার সিপিইউ ব্যান্ডউইথ কত নিচ্ছে সেটা আপনি অ্যাড করতে পারবেন, ব্যান্ডউইথ কত ইউজ হচ্ছে। দেন আপনার সিপিইউ যে আপনার যারা যদি কেউ ধরেন বড় বড় সাইটগুলো অধিকাংশ কোথায় থাকে, ডেডিকেটেড সার্ভারে থাকে, তাই না? আমার বড় সাইটকে আমি কাউকে শেয়ার হোস্টিং এ দিব, কেন ডেডিকেটেড সার্ভারে থাকে? কোন আইডিয়া আছে? কোন আইডিয়া নাই? সার্ভার সম্পর্কে কোন আইডিয়া নাই আমাদের কিরকম? ডেডিকেটেড সার্ভারে যদি আমার নিজস্ব জিনিসগুলো আমার রাখা ডেডিকেটেড সার্ভার মানে আমার নিজের সার্ভার, ঠিক আছে? সেখানে আর কারো কোনো ওয়েবসাইট থাকবে না, আর কারো কিছু থাকবে না। ইটস কল্ড ডেডিকেটেড সার্ভার, ঠিক আছে? শেয়ার্ড মানে একটা সার্ভারে হাজার হাজার ওয়েবসাইট আছে, তাই না? ক্লায়েন্টের অনেক বেশি, দেখা যায় 10,000 15,000 20,000 সাইট আছে। তো একজনের সাইটে যদি ভাইরাস থাকে সেটা আপনার সাথে চলে আসবে। আমার এই পিসিতে একটা ড্রাইভে ভাইরাস থাকলে আরেকটা ড্রাইভে চলে যাবে না? ব্যাপারটা ঠিক সেম, ঠিক আছে? আপনি কোনো কল করলেন, স্প্যামিং করলেন, গুগল আপনাকে স্প্যাম করে দিল, তখন কি করবে? সে কিন্তু সার্ভারে আইপি ধরে স্প্যাম করে, আরেকজন ইউজারও গুগল আর ইমেল পাঠাতে পারবে না, ঠিক আছে? ঠিক এক্স্যাক্টলি সেম। ডেডিকেটেড সার্ভার মানে নিজস্ব সার্ভার। তো বড় বড় সাইটগুলো দেখা যায় নিজস্ব সার্ভারে থাকে, তো তারা জানতে চায় তাদের সিপিইউ কত ইউজ হচ্ছে, কত জিবি সিপিইউ ইউজ হচ্ছে, র্যাম কিভাবে ইউজ হচ্ছে, ঠিক সেই জিনিসগুলো সার্ভারও সেগুলো দেওয়া থাকে। এই যে এখানে আছে দেখেন, আপনার সিপিইউ ইউজটা বুঝতে পারবেন কিভাবে আপনার সিপিইউটা ইউজ করতেছে সে, ঠিক আছে? এখানে তারপর দেখেন এই যে রিকোয়েস্ট কয়টা করেছে, কয়টা ফেল হয়েছে, ঠিক আছে? রিকোয়েস্ট ফেলটাও এখানে
দেখা যায়। রিকোয়েস্ট ফেল কি অ্যাকচুয়ালি? রিকোয়েস্ট করলে রিকোয়েস্ট ফেল হলো মিন্স অনেক সময় দেখেন অনেক ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে ইউআরএল আসলো কিভাবে, ওয়েবসাইটে ইউজার কিভাবে আসে, গুগলে সার্চ দিয়ে কিওয়ার্ডের মাধ্যমে আসে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর মাধ্যমে আসে, তারপরে সরাসরি আসে। এসে যদি আপনার সাইটে কোনো একটা ইউজার আসলো, এসে পর কিছু ঘুরে ঘুরে হয়ে যেতে পারে না যে ক্যান নট ফাইন্ড সার্ভার, অথবা ওই যে একটা এরর দেয় না কেমন যেন একটা, আবার ট্রাই নাও বলে না এগেইন একটা বাটন দেয়, ওটা হচ্ছে ফেল করা। যদি কোনো ইউজার ফেল করে, যেমন এখানে তালা ট্রেনিং এখন কোনো ইউজার ফেল করে নাই, ক্লিয়ার? আমি talatrening.com সাইটে দিয়েছি, ফেল করলে এখানে 1 2 3 4 ভাবে দেখাই দিত, কয়টার সময় ফেল করছে সেটা দেখাই দিত। ঠিক আছে, এই জিনিসটা। টিসিপি কানেকশন কি জিনিস? টিসিপি টিসিপি প্রোটোকল কি জিনিস জানি না, কেউ ট্রাই করেন। নেটওয়ার্কের সম্পর্কে আমার আইডিয়া খুবই খারাপ। নেটওয়ার্কিং যখন ভার্সিটিতে পড়তাম, সারা পড়াতে আমার মাথার উপর মতো ব্লা 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 চলে যাচ্ছে। ঠিক আছে, কি টিসিপি কি? টিসিপি আইপি কানেকশন আমরা বলি না? টিসিপি আইপি কানেকশন, আইপি কি? ইন্টারনেট প্রোটোকল। আমি তো বেকার জিজ্ঞেস করি, আমি জিজ্ঞেস করছি অ্যাকচুয়াল মিনিং ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা, টিসিপি আইপি কানেকশন যে জিনিসটা বলা হয় অ্যাকচুয়ালি মেইনলি এখানে আমাদের সফটওয়্যারের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি ধরেন সেম আইপি অ্যাড্রেস আমরা শেয়ার করি না? শেয়ার করি। যেমন আমাদের অফিসে কিন্তু একটা ডেডিকেটেড আইপি আছে, তাই না? আবার ধরেন সেম আইএসপি ইন্টারনেট সার্ভার প্রোভাইডার গুলো আছে, ওই একটা সার্ভার প্রোভাইডার গুলো তাদের কিন্তু আইপি গুলো র্যান্ডমলি দিয়ে দেয় না তাদের ইউজারদের মধ্যে প্রাইভেট আইপি। এই অফিসের জন্য আমাদের একটা, এখন কিন্তু আমাদের সবগুলো পিসি আইপি অ্যাড্রেস সেম, ঠিক আছে? কিন্তু আমরা যখন শেয়ার্ড আইপি ইউজ করি তখন এক এক দিক দিয়ে এক একটা আইপি অ্যাড্রেস আসে না আমাদের। তো এই কোন আইপি থেকে কিভাবে করলে অনেক সময় দেখা যায় যদি সেই আইপি অ্যাড্রেস ব্লক করা থাকে, সেই আইপির জন্য কিন্তু ওয়েবসাইটে পাওয়া যায় না। ঠিক আছে, এই যে এই আইপি অ্যাড্রেস গুলো কোন আইপি থেকে কিভাবে আসতেছে, এটা যে কানেকশন কোন ধরনের আইপি থেকে আসলে কি ধরনের রেসপন্স করতেছে, এই জিনিসটা বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, টোটাল কতগুলো রিসিভ করছে এই পর্যন্ত সেটাও আছে, এটসেট্রা এটসেট্রা আপনারা দেখলে সুন্দর বুঝতে পারবেন। গ্রাফ কি বোঝা যাচ্ছে? এখানে সুন্দর সেকেন্ড বলে দিয়েছে, এখানে সুন্দর ভার্চুয়াল ইউজার কতজন বলে দিয়েছে, এখানে সুন্দর আপনার নাম্বার দিয়ে দিয়েছে, বোঝা যাচ্ছে দেখে? কোনো কনফিউশন? কনফিউশন থাকেন বলেন, আমি সলভ করে দেই। লোড ইমপ্যাক্ট দিয়ে কি কি করা যায় সেটা যেটা লেখা আছে, আমি যদিও আপনাদেরকে দিয়ে দেবো আই গেস। এটাই আসলে there is nothing new। আপনার সাইটটা কিভাবে টেস্ট করবেন, আর কিউএল এর সবচেয়ে ভালো যেটা গুণ দরকার সেটা হচ্ছে কুইক লার্নার হতে হবে। নতুন নতুন টুল আসবে, আপনাকে নতুন নতুন টুল সম্পর্কে জানতে হবে এবং সেগুলো করতে হবে। কুইক লার্নার, ঠিক আছে? যত ভালো কি হতে হবে আপনাকে তত বেশি কুইক লার্নার হতে হবে। আপনাকে যে প্রথম কাজটা করতে হবে, এখানে গিয়ে একটা ওয়েবসাইট দিবেন, দেওয়ার পর তারা আপনাকে যখন ক্রোম সিলেক্ট করবেন আপনাকে একটা অপশন দিবে যে আপনি লোড ইমপ্যাক্ট ইউজ করতে ক্রোমে এক্সটেন্ডে কি বলে অ্যাড করতে চান কিনা। তখন ক্রোমে গিয়ে আপনি লগ ইন করবেন, ইউজার নেম মানে গুগলের একটা অ্যাকাউন্ট দিয়ে আপনাকে এখানে সেই লোড ইমপ্যাক্টটা দিয়ে দিবে। তারপরে যেটা করতে হবে, আপনি কোনটার জন্য লোড ইমপ্যাক্ট করতে যাচ্ছেন সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে আসবেন। দিয়ে আসার পর সেই ওয়েবসাইটটা এখানে স্টার্ট রেকর্ডিং করবেন, ঠিক আছে? সে এটা রেকর্ড করার পর যখন ভেরিফিকেশন একটা সিনারিও পাবে, সেই সিনারিওটা আপনাকে ভ্যালিডেট করে এরকম দিয়ে দিবে। এগুলো এখন ভ্যালিডেট হয়ে হচ্ছে, একটু সময় লাগে। হ্যাঁ, ভ্যালিডেট হওয়ার পর আপনাকে এই ডাটাটা সে প্রোভাইড করবে যে আপনার এটা ভ্যালিডেট হয়ে গেছে, ডাটা, ঠিক আছে? ভ্যালিডেট ডাটা আপনার রেকর্ড করতে এরকম সময় লেগেছে। তো আপনার এটা যেটা করতে হবে, এই ডাটাগুলো কি করতে হবে, ডেভেলপারদেরকে পাঠিয়ে দিতে হবে যে ওকে এখানে তোমরা টাইম কমাতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে ভিউ পেজে জাভাস্ক্রিপ্ট ইউজ করাটা সম্পূর্ণ ফরবিডেন। আমরা লিখি না ছোট ছোট জাভাস্ক্রিপ্ট, ছোট ছোট সিএসএস, সুতরাং ভিউ পেজে লিখে দিচ্ছি। এক লাইন জাভাস্ক্রিপ্ট এক লাইন সিএসএস হলো, সেটা যেন আলাদা একটা পেজে থাকে, সেটা যেন আমরা ওই কি বলে তারা কল করে দেয় না, জাভাস্ক্রিপ্ট তো কল করে দেওয়া হয়, কল করে যেন ইউজ করে। এই জন্য কোড না দেখলে একটা কিউএ প্রপার ওয়েতে টেস্ট করা সম্ভব। ঠিক আছে, এই জিনিসগুলো হয় তারা করবে, ডেভেলপাররা করবে। যেটা আপনি যদি কোড না দেখেন তারা না বলে বলবে যে আমি কোড, এটা জেনারেট করতে হবে ডেভেলপার। ঠিক আছে,
এবং কোথায় কত টাইম লাগতেছে সেই হিসেবে সেই ডেটাটা দিতে হবে, ঠিক আছে? এই টেস্ট ডেটাটা ভিউ রেজাল্ট করে রেজাল্টটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? সেটার স্ক্রিনশট দিয়ে দিলেই হয় অবশ্য। লোড টাইম থেকে শুরু করে সবকিছু স্ক্রিনশটটা দিয়ে দিতে হয়। এই তো যে এটা লোড টাইম এত লাগতেছে, এটা ব্যান্ডউইথ টাইম এত লাগতেছে, ঠিক আছে? এই তো সাইডে হ্যান্ডেল করতে হয়। এটা হচ্ছে আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্সের কাজ, ঠিক আছে? বুঝা গেছে? সেই হিসেবে তারা ডিসিশন নেবে। আর এটার হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে 3 সেকেন্ড থেকে 8 সেকেন্ড, মানে 3 সেকেন্ডের মধ্যে অ্যাকচুয়ালি সবগুলো হয়ে যেতে থাকে। 8 সেকেন্ড ম্যাক্সিমাম। কোনো পেজ লোড হতে যদি 8 সেকেন্ডের বেশি লাগে তাহলে বুঝতে হবে যে লোড টাইম অনেক বেশি। আপনারা কেউ ইউজ করেছেন, অ্যালেক্সা টুলস ইউজ করছেন? ওই যে এভারেজ বলে, স্লো বলে না কোনো সাইডে অ্যালেক্সা র্যাঙ্কিং দিতে গেলে যে আপনার সাইটটা স্লো, আপনার সাইটটা এভারেজ বলে, কিন্তু এই লোড টাইম থেকে বলে তারা। অ্যালেক্সাও কিন্তু এরই অ্যামাজনেরই একটা কি বলে এটাকে এপিআই, ঠিক আছে? অ্যালেক্সা অ্যামাজন এপিআই, এটা অ্যালেক্সার একটা এপিআই, মানে অ্যামাজনের একটা এপিআই, ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়ে তার ডকুমেন্টেশন, যেগুলো আমি বললাম সেগুলো সুন্দর করে লেখা আছে। কিভাবে টেস্ট সিনারিও অ্যাড করবেন আপনি, কিভাবে টেস্ট করবেন, সুন্দরভাবে ডকুমেন্টেশন বলা আছে। এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো অবশ্যই, ঠিক আছে? এই একটা লোড টেস্টিং টুল শিখলাম। আর কিছু শেখার ইচ্ছা আছে এখানে? এটুকু, ঠিক আছে? কিউএনএ টুল ছোট ছোট আমাদের জানতে হবে কিভাবে টেস্টিং এর সঙ্গে রিয়েল লাইফে ব্রিজ করা এবং নিজের প্রচুর পরিমাণে এক্সপ্লোর করে অনেক সাইট থেকে অভিজ্ঞতা নিয়ে এসে সেগুলো কাজে লাগানো। এটাই আমাদের মেইন কাজ, ঠিক আছে?